জসিমউদ্দিন লিখেছিলেন, হয়তো এমনি পাখির মতো এডাল ওডাল করি। এখন রাজনীতির পাখিরা বুঝলেন যখন তখন এডাল থেকে ওডালে গিয়ে বসেন, মানে দল বদলে ফেলে। আর বেশিরভাগ সময় পদ না ছেড়েই তারা এই শিবির বদলটা করে। এই আবহেই আজ ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। হাইকোর্টের ঐতিহাসিক রায়, 85 সালে পাশ হওয়া দলত্যাগ বিরোধী আইনেই বিজেপি থেকে তৃণমূলে ফেরা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার কি অন্তত বন্ধ হবে পদত্যাগ না করে দলত্যাগের এই অশুভ প্রবণতা? দ্বিতীয় প্রশ্ন। সংবিধানের জয়, এবার বাকিদের পালা। বিজেপির দলবদলুদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর দলবদলের সময় সংবিধান কোথায় ছিল? পাল্টা খোঁচা তৃণমূলে। নৈতিকতা কি রাজনীতি থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে? তৃতীয় প্রশ্ন। বাইরন বিশ্বাস থেকে বর্তমান পিএসসি চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ থেকে হলদিয়ার তাপসী মণ্ডল বিধায়ক পদ না ছেড়ে দল ছাড়ার তালিকায় একের পর এক নাম। অন্যান্য দলত্যাগীদের নিয়েও এবার জল গড়াবে আদালতে। চতুর্থ প্রশ্ন। দিল্লির পাশাপাশি দেশের 4 শহরে সিরিয়াল ব্লাস্টের ছক ছিল জঙ্গিদের। বিস্ফোরণ ঘটাতে তৈরি হচ্ছিল একাধিক গাড়ি। মারাত্মক তথ্য সামনে এলো লালকেল্লা বিস্ফোরণের তদন্তে। উমরের মতো জঙ্গিদের অনেকে এখনো লুকিয়ে বলে সন্দেহ গোয়েন্দাদের। কতটা বিপদের মুখে আমরা? পঞ্চম প্রশ্ন। বাংলাদেশ সীমান্ত দিয়ে জঙ্গিদের ঢুকিয়েছিল আল কায়দা। দেশের বিভিন্ন প্রান্তে এখনো লুকিয়ে একাধিক জঙ্গি। গুজরাটের মামলায় এনআইএ তল্লাশি অভিযান চালালো শিলিগুড়ি আর মুর্শিদাবাদে। এ রাজ্যে কতদূর ছড়িয়ে ষড়যন্ত্রের জাল? তবে শুরুতেই দেখাবো হাইকোর্টের ঐতিহাসিক রায়ে খারিজ হলো মুকুল রায়ের বিধায়ক পদ। দেখুন, কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আদালতে বড় জয় পেল বিজেপি। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হলো। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বেঞ্চ। অত্যন্ত খুশি। আমার 4 বছরের লড়াই এটা। 2021 সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম। মোট 54 এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। 54 এমএলএকে, ইমানি বিশ্বাস থেকে শুরু করে, তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে, চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য। আমি খুশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল 212 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে। বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না। কিভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না। 2021 সালে মুকুল রায় বিধানসভা ভোটে বিজেপির হয়ে যেতেন, কিন্তু এর কিছুদিন বাদেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সদর দফতরে পৌঁছন। এরপর তাকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। কিন্তু এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানান তারা, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন। এই বিতর্কের জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেশ বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বেঞ্চ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করে দিল। সেই সঙ্গে মুকুল রায়ের বিধায়ক পদও খারিজ করল কলকাতা হাইকোর্ট। এটা সংবিধানের জয় এবং 2011 সাল থেকে সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি 21-এর পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। আমি এই রায়কে স্বাগত জানাই। যে খারিজ করার কথা ছিল স্পিকারের অফিসে, স্পিকার করেনি। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী জেলায় জেলায় ঘুরে ঘুরে দলত্যাগ ব্যবস্থা করেছেন। সেই মুকুল রায় আজকে খারিজ হলো। যিনি দলত্যাগ করাচ্ছিলেন দলত্যাগে খারিজ হলেন, এবং যিনি দলত্যাগ করাচ্ছিলেন সেই শুভেন্দু, তিনি আজকে খারিজ করালেন। আমি জানি না বৃত্ত সম্পূর্ণ হলো কিনা। মুকুল রায় বর্তমানে অসুস্থ। তার বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ খালি হয়ে গেল। তবে এই আসনে এখন নতুন করে আর উপনির্বাচন হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তার কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন হবে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এক্ষেত্রে অন্তত ওই দে রায় দুরুস্তায় বলা যাবে না।
সেই 1985 সালে রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন আনেন ভারতীয় রাজনীতিতে ঘোড়া কেনা বেচা আর আয়রাম গয়রামের রাজনীতি বন্ধ করতে। আর সেই 85 সালে তৈরি হওয়া আইনের অস্তিত্ব এ রাজ্যে আরও একবার আজ খুঁজে পাওয়া গেল ঠিক 40 বছর পর এই 2025 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। দেখুন, নৈতিকতার প্রশ্ন নিয়ে কোনো দ্বিমত ছিল না, আইনও স্বমহিমায় ছিল, কিন্তু কি দুর্ভাগ্য, বাস্তবে তার প্রয়োগ খুঁজতে এ রাজ্যে অনুবীক্ষণ যন্ত্র লাগতো। কারণ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা, বিধানসভা, এমনকি লোকসভায় পর্যন্ত বছরের পর বছর চলেছে পদত্যাগ না করে দলত্যাগ করার হিড়িক। এবং কোনো একটা রাজনৈতিক দল যদি সব থেকে বেশিবার, সবাই কম বেশি করেছে, দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা পদত্যাগে দলত্যাগ করিয়ে নিজেদের ঘর ভরিয়ে থাকে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। এবার কি রাজ্যের শাসক দল অন্তত হাইকোর্টের এই রায় থেকে শিক্ষা নেবে? অরূপ চক্রবর্তী কি বলে? এখানে ও স্টেডিয়ামে যাও, অন্যদের তো লাফিয়ে চলে যাও, আজকে তো খেলেও পাঠানো যাচ্ছে না আজকে। শুভ সন্ধ্যা। মুশকিল হচ্ছে যে আমি একটু আগে আপনাদের অডিও ভিজুয়ালে দেখছিলাম যে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি বড় গলা করে বলছেন সংবিধানের জয় হলো। তা আমরাও সংবিধানের জয়ে খুশি হই। সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের উদ্দেশ্যে যখন পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে অমিত শাহকে বলতে শুনি যে ইতনে বার আম্বেদকর আম্বেদকর করনে কে জায়গা আগার আপ ভগবান কা নাম লেতে তো সারক পৌঁছ যাতে, তখন বুঝি সংবিধানের জয় কি করে হয়। আমি এবার আসছি শুভেন্দু অধিকারীর প্রশ্নে। শুভেন্দু অধিকারী বলছেন সংবিধানের জয় হয়েছে, তাহলে কি সেদিনকে সুমন সংবিধানের পরাজয় হয়েছিল? যখন শুভেন্দু অধিকারী 2020 সালে অমিত শাহর পায়ে প্রণাম করে বিজেপি জয়েন করলেন এবং তখন শিশির বাবু এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়াফুল চিহ্নে নির্বাচিত সাংসদ ছিলেন। তার পরবর্তীকালে একাধিক ঘটনা আপনাদের চ্যানেলে দেখেছি। বিজেপির দপ্তরে বলুন, বিজেপির মিটিংয়ে বলুন, দিব্যেন্দু অধিকারীর উপস্থিতি আমরা দেখেছি। এমনকি পার্লামেন্টের বুকে যখন ভোট হয়েছে, শিশির অধিকারী নরেন্দ্র মোদীর মঞ্চেও গিয়েছে। হ্যাঁ, কিন্তু তার আগে এটাও বলো যে শুভেন্দু অধিকারী পদত্যাগটা করেছিলেন নিজের ক্ষেত্রে। আমি শুভেন্দু অধিকারী করা বলছি না তো, আমি তো শিশির অধিকারীর কথা বলছি। এটা এবং দিব্যেন্দু অধিকারী এসআইআর হচ্ছে, বাবার নাম থাকলেই ছেলের নাম চলে আসবে, অসুবিধা নেই বাই ডিফল্ট। তো আমরা শিশির অধিকারীকে তুমি ঠিকই বলেছো নরেন্দ্র মোদীর মঞ্চে দেখেছি। আবার দলের হুইপ উপেক্ষা করে লোকসভায় গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ করে দলের বিরোধিতা করতে দেখেছি। তখন কি সংবিধানটা বেঁচে গেছিল না মরে গেছিল? আমার খুব জানতে ইচ্ছে করে। আসলে হিন্দিতে একটা প্রবাদ আছে, ডাল মে কুছ কালা হয়। বিজেপির ক্ষেত্রে ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা হয়। বিজেপি আবার ছোটখাটো এমএলএ এমপি কেনা বেচা করে না, বিজেপি গোটা সরকার কেনা বেচা করে। গর্ব করে বলে যেখানে আমরা সরকার করতে পারবো সেখানে গড়বো, যেখানে গড়বো না অমিত শাহ থলি নিয়ে সরকার গড়বে। শুন, তোমার মনে থাকবে মহারাষ্ট্র, গোয়া, অরুণাচল, অবশ্যই মহারাষ্ট্রে যাবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি, তোমরা যখন বিজেপি বিধায়কদের ডেকে তাদের হাতে সাংবাদিক সম্মেলন করে পতাকা তুলে দাও, তখন সংবিধান মরে বাঁচে আধমরা থাকে, কোনটা হয়? না, আমি আবারও বলছি সুমন, যেহেতু বক্তব্যটা শুরু করলে শুভেন্দু অধিকারী, তিনি যেহেতু সংবিধানকে রেফার করলেন, তো আমার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে কি করে সংবিধান বিজেপি বাঁচাচ্ছে সেটা তুলে ধরা। আমি অডিও ভিজুয়ালের মাধ্যমে এবিপি আনন্দের দর্শকদের কাছে তুলে ধরি। 2020 সালে আমাদের সবার মনে থাকবে কোভিড এসেছিল, কোভিডের লকডাউন অ্যানাউন্স হবে 2018 সালে। তার আগে কর্ণাটকে ইলেকশন হয়েছে, ইয়েদুরাপ্পা সরকার করতে পারেনি, ত্রিশঙ্কু ভেঙে গিয়েছে, তারপর ঘোড়া কেনা বেচা সবাই জানি। ঠিক ওই একই সময় মধ্যপ্রদেশেরও নির্বাচন হয়েছিল, কমলনাথের নেতৃত্বে কংগ্রেস সরকার করেছিল। বিজেপি যাতে ঘোড়া কেনা বেচা করে সরকার কিনতে পারে তার জন্য অভিযোগ উঠেছিল। সেই সময় লকডাউন 2 দিন পিছিয়ে ঘোষণা করা হয়েছিল, আমরা ভুলিনি। মধ্যপ্রদেশে লকডাউন সারা ভারতে 2 দিন পরে ঘোষণা করা হয়েছিল যাতে ওই সময় ঘোড়া কেনা বেচার সময় পাওয়া যায়। আমরা ভুলিনি এই ঘটনা যখন মহারাষ্ট্রের বুকে উদ্ধব ঠাকরের দল শিবসেনাকে ভাঙিয়ে গিয়ে, এবং কারা ভাঙালো, গুজরাট পুলিশ স্পেশাল ফোর্স এলো, তারা এসকর্ট করে গুজরাটে নিয়ে গেল, গুজরাট থেকে আসামের রিসর্টে নিয়ে যাওয়া হলো পুলিশি প্রহরায়। মানে সরকারি মদতে এন্ডোর্স করে একটা দলকে শুধু ভাঙা না, দলের নির্বাচনী প্রতীক পর্যন্ত কেড়ে নেওয়া। তখন কি সংবিধানটা বেঁচে থাকে না মরে যায়? আমার এই ছোট্ট ছোট্ট কয়েকটি প্রশ্ন। আর বিজেপি, আমি বলছি না ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা হয়। ধরুন বিজেপি যাদেরকে বলেছে, এই হেমন্ত বিশ্ব শর্মা 800 কোটি টাকার চোর, আমরা তো বলিনি, বিজেপি বলেছে। বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন সংবিধানের কথা বলছেন। যখন নারদার ভিডিওতে দেখা যাচ্ছিল যে অভিযোগ ততালিন্তন বিজেপি করেছে, মুশকিল হচ্ছে বিজেপির তো পুরনো বিজেপি কেউ নেই, সব তৎকাল বিজেপি আর প্যারাসুট বিজেপি। সজল বসে আছে, ও তো তৎকাল বিজেপি, ও তো পুরনো বিজেপি নয়। তখন যারা অভিযোগ করেছিল নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী, আমরা জানতে চাইছি যে অজিত পাওয়ার যে ছিল কালো,
যেকে নাকি জেলে চাকরি পিসিং করানো হবে, সে হয়ে যাচ্ছে উপমুখ্যমন্ত্রী। যে অভিযোগ করছে সে উপমুখ্যমন্ত্রী, তখন কি সংবিধান বাঁচে না মরে যায়? আমার অরূপকে একটাই জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে 2016 সালে যখন এই নারদার ছবি সামনে এলো, তারপর শুভেন্দু অধিকারীকে যত বছর যত মাস তোমরা ধরে রেখেছিলে, তখন কি কখনো ভেবেছো সংবিধান বাঁচলো না মরে গেল? আমরা তো চাইছিলাম নারদার একটা তিনটে বৃহৎ মন্ত্রিত্ব দিয়ে। না, আমরা তো বলেছিলাম যে নারদার পূর্ণাঙ্গ তদন্ত। এবার ব্যাপারটা হচ্ছে নারদার তদন্ত মন্ত্রী রেখে তদন্ত, নারদার তদন্তটা হবে কি করে? আমি অভিযোগ করছি ও চোর, তারপর যখন ও আমার দলে এসে লিডার অফ অপোজিশন হচ্ছে, আমি সবার ভিডিও রেখে দিচ্ছি, শুধু একজনের ভিডিও সরিয়ে দিচ্ছি। তার মানে আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন। সেই আমি কি করে, কোন যুক্তিতে, কোন এখতিয়ারে আমি সংবিধান বাঁচানোর কথা বলি? আমি আবারও বলছি, দেখুন আজকে মুকুল রায়কে নিয়ে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় এই একটা জায়গায় সকলের একমত হওয়া উচিত। মুকুল রায়ের এই মুহূর্তে যা শারীরিক কন্ডিশন, তিনি অত্যন্ত অসুস্থ। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মুকুল রায়কে নিয়ে বোধহয় এই সময় এই কাটাছেঁড়াটা না করলেই ভালো হতো। যারা পাবলিক লাইফে আছেন, এক সেকেন্ড, না চ্যানেলের, তুমি চ্যানেলের কথা বিষয় নয়, কাটাছেঁড়া মানে কি? উনি এখনো বিধায়ক আছেন। আমি বলছি উনি সুস্থ হয়ে উঠুন, আমি তার জন্য একটা সর্বদলীয় প্রার্থনা সভার আলোচনা করতে পারি, কিন্তু ওনার বিধায়ক পদ নৈতিক কারণে খারিজ হয়ে গেলে কলকাতা হাইকোর্টের রায়, সরি টু সে অরূপ, সেইখানে কিন্তু উনি সুস্থ অসুস্থটা প্রশ্ন নয়। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে নৈতিকতার। আমি সুমন আবারও বলছি, আমি বলছি আমি অরূপের সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে ইন্টিগ্রিটির প্রশ্ন। আচ্ছা, যিনি দল ছেড়ে দিলেন পদত্যাগ না করে, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠবে, আর যে রাজনৈতিক দলটা তাহলে বুকে জড়িয়ে নিল, উত্তরীয় পরিয়ে দিল, তাদের ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না? না, আমি আবারও বলছি, এক্ষেত্রেও কিন্তু দেখুন আইনের ব্যাখ্যা নিশ্চিতভাবে আইনজীবীরা পরবর্তীকালে দেবেন, এটা নিয়েও কোর্টে মামলা হবে। কারণ ইতিমধ্যেই স্পিকার সাহেব জানিয়েছেন যে সংবিধানের একটি নির্দিষ্ট ধারা, দেখুন যেরকম রাজ্যপালের একটা নির্দিষ্ট প্রোটেকশন থাকে, রাষ্ট্রপতির নির্দিষ্ট প্রোটেকশন থাকে, তেমনি লোকসভা বা বিধানসভার ভিতরে স্পিকারের যে প্রেরোগেটিভ, সেটাও একটা নির্দিষ্ট ধারার আওতাভুক্ত। ইতিমধ্যেই বিমান ব্যানার্জিও সেটা জানিয়েছেন। একদম। আমি এখানে শুধু অরূপকে মনে করিয়ে দেবো যে অরূপ নিশ্চয়ই দেখেনি, আমি বলছি কাটাছেঁড়া নিয়ে বলছিল না, আমি আবার বলছি, আরও বিস্তারিত পরে আসবো, যে মুকুল রায়ের সুস্থতা, আমরা সবাই, যে কোনো সুস্থ মানুষ বলবেন মুকুল রায় সুস্থ হয়ে উঠুন। কিন্তু কুণাল ঘোষের একটা পোস্ট দেখছিলাম মুকুল রায়ের ছবি দিয়ে, যদি দর্শকরা দেখতে পারেন দেখাবো, একেবারে সাম্প্রতিকতম সম্ভবত ছবি, আমাদের হাতে নেই, কুণাল ঘোষ পোস্ট করেছেন। কুণাল ঘোষ লিখছেন, দলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি লিখছেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? আমি শুনতে পাচ্ছি মুকুলদা, তোমার দ্রুত আরোগ্য কামনা করি। মনে প্রাণে চাই তুমি সচেতনভাবে কালের যাত্রার ধ্বনি অনুভব করো। অচেতন থাকলে এ ধ্বনির মানে বুঝবে কি করে? অরূপ, এটা কি কাটাছেঁড়া? না, আমি জানতে চাই। আমি আবারও বলছি, এসব কিছুর ঊর্ধ্বে উঠে আমার মনে হয়, দেখুন মুকুলদা কোন রাজনৈতিক দলের? মুকুলদা বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক, মানে আজকের এই রায়ের আগে পর্যন্ত তাই। কিন্তু তারপরেও আমি বলবো, মুকুলদার বাংলার রাজনীতিতে নিশ্চিতভাবে মুকুল রায় তো একটা অধ্যায়। এই অবস্থায় আমাদের সকলেরই উচিত মুকুল রায় যাতে সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা। আমি অরূপের সঙ্গে সবার প্রার্থনা উঠি। আমি পরের বক্তা সজলের কাছে যাব, কিন্তু তার আগে আমি আরেকটা জায়গায় সম্পূর্ণ একমত অরূপের সঙ্গে, যে মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের উদাহরণ দিল। সত্যি তো, ঘোড়া কেনা বেচা, দিনের পর দিন আমরা এই অনুষ্ঠান করেছি যে যেভাবে বিজেপি ঘোড়া কেনা বেচা করছে, কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে দলত্যাগ করার আগে, পদত্যাগ করে আবার যদি কেউ ভোটে জিতে আসে, আমি বলছি নৈতিকতার প্রশ্নটা কিন্তু সেক্ষেত্রে অনেকটা সেই তীরটা ভোঁতা হয়ে যায়। তার কারণ দলত্যাগ করার আগে পদত্যাগ করেছেন কিনা, নৈতিকতার জায়গাটা সেখানে। একেবারে আমার পরিষ্কার বক্তব্য এবং অবস্থান, সেই অবস্থান 20 বছর ধরে কিভাবে আমরা বলেছি আমি তাও দেখাবো। কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে মুকুল রায়ের আবার তার সুস্থতা কামনা করে, তার বিধায়ক পদ যার খারিজ হলো, তার রাজনৈতিক কেরিয়ার এবং এই রায়ের প্রেক্ষিতে আরেকবার তো দেখাতেই হবে। প্রথমে তৃণমূল ছেড়ে গেছিলেন বিজেপিতে, তারপর বিজেপির বিধায়ক পদ না ছেড়ে আবার চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সেই মুকুল রায়ের দলবদল নিয়ে এবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অত্যন্ত খুশি, আমার 4 বছরের লড়াই এটা। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই যে দলে ছিলেন মুকুল রায়, তৃণমূল তৈরির 2 দশকের মাথায় 2017 সালের 11ই অক্টোবর সেই তিনি তৃণমূল ছেড়ে দেন। তারপর 2017 সালের 3রা নভেম্বর আনুষ্ঠানিকভাবে যোগ দেন
বিজেপিতে। 2019 সালের লোকসভা ভোটে নেপথ্যে থেকে কাজ করলেও 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি তাকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী করে। তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে 35,000-এর বেশি ভোটে হারিয়ে বিধায়ক হন মুকুল রায়। কিন্তু এরপরই আবার টুইস্ট। বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জেতার মাত্র কয়েকদিনের মধ্যেই 2021 সালের 11ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের অফিসে দেখা যায় মুকুল রায়কে। বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। মুকুলকে আমরা আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো। কিন্তু এরপর বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে মুকুল রায়ের আইনজীবীরা যে পিটিশন জমা দেন তাতে দাবি করা হয় মুকুল রায় বিজেপিতে আছেন, কখনো তৃণমূলে যাননি। এরপর ফের বিতর্ক তৈরি হয় মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে। রীতি অনুযায়ী এই চেয়ারম্যান করা হয় বিরোধী দল থেকে। তবে 2021 সালের 9 জুলাই পিএসসি চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে। এরপরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এই আইনি লড়াই যখন চলছে তখন মুকুল রায়ের মুখে শোনা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। তখন প্রশ্ন উঠেছিল, এটা মুকুল রায়ের ভুল, না কৌশল, নাকি অন্য কিছু? এরপর মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছেড়েছেন। সক্রিয় রাজনীতি থেকেও তিনি দূরে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে আইনি লড়াই চলছিল, শেষ অবধি ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। খারিজ হয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদই। আর এরপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তারই সতীর্থ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? আমি শুনতে পাচ্ছি মুকুলদা, তোমার দ্রুত আরোগ্য কামনা করি। মনে প্রাণে চাই তুমি সচেতন মনে কালের যাত্রার ধ্বনি অনুভব করো। অচেতন থাকলে এই ধ্বনির মানে বুঝবে কি করে? এবিপি আনন্দ। দেখুন, আজকের ঐতিহাসিক রায়ের পেছনে একটা আইনি লড়াই আছে এবং স্বীকার করতেই হবে বিজেপি দল, বিশেষ করে বিরোধী দলনেতার ভূমিকা সেই লড়াইয়ে অনস্বীকার্য। এবং এটাও বলতে হবে যে তৃণমূলের 2-4 জন ব্যতিক্রমী রাজনীতিকের মতো, তাদের পরপর উদাহরণ দেব আমি। শুভেন্দু অধিকারী নিজে বিধায়ক পদে পদত্যাগ করে তবেই দলত্যাগ করেছিলেন, কিন্তু তার পরিবারের ক্ষেত্রে সেই উদাহরণ দেওয়া যাবে না। তার বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী দুজনেই সাংসদ পদে ইস্তফা না দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুতরাং নৈতিকতার প্রশ্নে ফুল মার্কস কিন্তু দেওয়া যাচ্ছে না সজল। না না, আপনি ফুল মার্কস দেবেন কি 5 মার্কস দেবেন সেটা তো আপনার বিষয়, কিন্তু আমি আপনাকে বলি যে শিশিরবাবু বা দিব্যেন্দু অধিকারী সেই ধরনের বিজেপি রাজনীতি সরাসরি মাঠে নেমে খুব একটা করতেন না সেই সময়। হ্যাঁ, নিশ্চয়ই তারা সরকার বিরোধী কথা বলতেন, রাজ্য সরকার বিরোধী কথা বলতেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর সভায় বিজেপি রাজনীতি না করেও ওঠা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানো যায়। সভায় হয়তো আপনিও গেছেন, তার মানে কি আপনি বিজেপি হয়ে গেলেন? আমি গেছি সাক্ষাৎকার নিতে, তাও মঞ্চের ওপরে না। আচ্ছা, এই সময় ওরা কোথায় ছিল যারা এত নীতি, নৈতিকতা, সংবিধান এই জাতীয় কথা বলেন? সেই সময় কোর্টে যাওয়ার সাহসটা কেন ছিল না? কারণ কোর্টে গেলে ওদের জামা কাপড় যে খুলে যেত, কোর্ট খুলে নিত, সেই জায়গাটা বুঝতে পেরে ওদের কোর্টে যাওয়ার সাহস হয়নি। আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে পার্লামেন্টে ওরা কতবার আবেদন করেছিল, স্পিকারের কাছে কি কি আবেদন করেছিল যে তাদের পদ খারিজ করার জন্য, সেটাও আমার ঠিক মনে পড়ছে না। আমি বলছি, দেখুন, অনেকগুলো কথা বলেছেন আগমার্কা তৃণমূলী অরূপবাবু, অনেকগুলো কথা বলেছেন যে সংবিধান সংবিধান। মমতা ব্যানার্জির হাতে 2বার সংবিধান দেখেছিলাম। একবার সংবিধান বুকে নিয়ে বিধানসভা ভাঙতে দেখেছি, আরেকবার সংবিধান নিয়ে কদিন আগে এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে বলছিলেন এসআইআর করতে দেবো না আমি বেঁচে থাকতে, যে এসআইআর এর এখন আবার সার্টিফাই ফর্ম নিয়ে আবার ছবি দিচ্ছেন, সেসবগুলো আলাদা কথা। আমি বলছি, দেখুন, এটা হচ্ছে ট্র্যাজেডি যে এই 54 জনকে যিনি এই দল পরিবর্তন করেছিলেন, শুভেন্দুবাবু যে অভিযোগটা করছেন, সেই 54 জনের মানে অধিকাংশেরও বেশি লোককে দেখা যাবে দল পরিবর্তন করানোর নায়ক যিনি ছিলেন আজকে দল বিরোধী আইনে, তারই শাস্তি হয়েছে। আমার বক্তব্যটা সেটা নয় যে এখানে বারবার বলছেন যে মুকুল রায়ের শারীরিক অবস্থা, কি কান্না এদের। আমি বলছি মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে কোনো কথা নয়, কারণ আজকে মুকুল রায় হারেননি, আজকে হেরেছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। আপনারা স্পিকারকে দেখাচ্ছেন, কারণ স্পিকার একজন, বলতে খারাপ লাগে কিন্তু এটাও সত্য যে স্পিকারের আজকে পশ্চিমবঙ্গে ভূমিকা একজন কিরণকের মতো।
তার প্র্যাকটিক্যালি কোনো ভূমিকা নেই, তার সে ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জিকে বলেন ওকে, মমতা ব্যানার্জি চিৎকার করে বিধানসভায় যে নির্দেশটা দেন সেইটা স্পিকার পালন করেন মাত্র, একে সাসপেন্ড করো তাকে সাসপেন্ড করেন। আমি বলছি আজকের ঘটনার পর স্পিকারের তো উচিত পদত্যাগ করা। স্পিকার কেন পদত্যাগ করবেন না? কারণ তিনি সেদিন যে সিদ্ধান্তটা নেননি বা নিতে পারেননি, আজকে কোর্ট সেটাকে মান্যতা দেওয়ার ফলে স্পিকারের যে পদমর্যাদার অসম্মান হয় সেটার দায়িত্ব নিতে হবে। এরা অনেক ইন্টিগ্রিটির কথা বলছে, সংবিধানের কথা বলছে। আমার তো মনে পড়লো যে মানস ভূঁইয়া একজনকে খুন করেছিলেন বলে অভিযোগ ছিল, এফআইআর নয় চার্জশিটে নাম ছিল। চার্জশিট মানে পুলিশ জানিয়ে দিয়েছে যে তার বক্তব্য যে তুমি খুনি, তারা সেটা এস্টাবলিশ করতে পারবে। সেই অবস্থায় মানস ভূঁইয়াকে দলে নেওয়া হয় যখন, তখন মানস ভূঁইয়ার বিরুদ্ধে সেই নিজের দলের কর্মী, মানে এটার জায়গায় অরূপদাও থাকতে পারত, যে নিজের দলের কর্মীর খুনের অপরাধীকে থেকে মানস ভূঁইয়ার নামটা কেটে বাদ দেওয়া হয়। তারা আর যাই হোক, তারা এই ইন্টিগ্রিটির কথা বলবেন। এবার আরো আসছে প্রশ্ন, ধরুন যে কালের ধ্বনি, এখন কালের ধ্বনি কে শুনতে পাচ্ছে? হ্যাঁ, কালের ধ্বনি কাকে শুনতে হবে ভবিষ্যতে এ তো সময় বলবে। এখন পার্থদাকে নিয়ে কখনো বলছেন, কখনো এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, ওনার কোথায় কোথায় ব্যথা তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে এই যে 54 জন মধ্যে আজকে এখনো বিধানসভার ভেতরে 4-5 জন তো হবেই যারা এই ধরনের অবস্থায় আছেন। আমি চিন্তা করছি, কিন্তু তোমরা কোর্টে গিয়ে রায়, সেই রায় খুব স্বাভাবিক আইনি প্রক্রিয়ায়, বিচারের প্রক্রিয়ায় আস্তে আস্তে তো বিধানসভা ভোটের সময় এসে যাবে। আমি ভাবছি হুমায়ুন কবির কি করবেন। হুমায়ুন কবির যিনি এই দল ছাড়বো বা এই নতুন দল করব, কিন্তু তিনি বলছেন যে আমি পদ এ করবো না, আমি বিধানসভার পদ ছাড়বো না। আমি বলছি দেখুন, আর যাই হোক না কেন, এই রায় একটা জিনিস প্রমাণ করেছে, যে দলেরই হোক, একটা রাজনীতিবিদ হিসেবে আমিও কখনো দল পাল্টেছি, কিন্তু শুভেন্দু বাবু ব্যক্তিগতভাবে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যে এতগুলো মন্ত্রিত্ব, এতগুলো আরো বিভিন্ন প্রশাসনিক পদ ছেড়ে যে অন্য দলে যাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তকে কখনোই সম্মান করেনি তৃণমূল। আমি বলছি সজল, আরো ভালো দৃষ্টান্ত তৈরি হতো যদি তার আগে অতীতে তৃণমূলে থাকার সময় শুভেন্দুবাবু একটার পর একটা জেলায়, বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে দল বদল করিয়ে প্রেস কনফারেন্স করে সেই নজিরটা না রাখতেন, আরো ভালো হতো। এটা মানো কি মানো না? না, হ্যাঁ আমি বলছি, আমি উত্তরটা দিচ্ছি। সুমনদা কেউ পদত্যাগ করেনি মালদা মুর্শিদাবাদে। সুমনদা, আপনার কথাটা ঠিক। আপনি যতক্ষণ এই কোম্পানিতে আছেন ততক্ষণ আপনার কোম্পানির সিদ্ধান্তও আপনাকে মানতে হবে, এটাও আপনাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনার ব্যক্তি সুমনদাকে ভাববেন না, তার পদটা নিয়ে ভাববেন না, কিন্তু বাকি যারা আছে বেসরকারি কোম্পানি আর রাজনীতি তাহলে মূল্যবোধের কথা বলো না। এই যন্ত্রণাগুলোর জন্যই মূল্যবোধটা সে দেখিয়ে দিয়েছে, দলটা ছেড়েছে। আজকে তাদেরকে কি জিতিয়ে তখন আনতে পারতো না তৃণমূল? আমি আবার একটু আমায় আর্কাইভের স্মরণ নিতে হবে, কিন্তু সজলের শুরুটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। সজল বলল যে সৌজন্য। আমি বলছি আমার মনে আছে যে মুকুল রায় তৃণমূল অফিসে যখন তাকে সাদরে গ্রহণ করা হলো, এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন, বিরাট এক তৃণমূলের নেতা বলেছিলেন হ্যাঁ তৃণমূল অফিসে গেছিল, ওটা সৌজন্য ছিল। আমি বলছি সজলও এইরকম দাবি করতে পারতো যে শিশিরবাবু যে প্রধানমন্ত্রীর মঞ্চে উঠেছিল ওটাও সৌজন্য। এবার মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গে কে বলে সৌজন্যের অভাব হয়েছে, সবটাই দুর্ধর্ষ দিকে যাচ্ছে। কিন্তু এইখান থেকে সজল ঠিক যেখানে শেষ করলো, সেটা মুকুল রায় তো একা নন, বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন এরম প্রচুর বিধায়ক আছেন, তাদের তালিকা কি বলছে তা নিয়ে বিজেপি কি বলছে এবং তৃণমূল আজকের দিনে এখন দাঁড়িয়ে কি বলছে পাশাপাশি দেখাবো। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট, যার জেরে উজ্জীবিত বিজেপি। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। শুধু মুকুল রায় নন, 2021-এর বিধানসভা ভোটের পর বিজেপির একাধিক বিধায়ককে দেখা গেছে তৃণমূলের শিবিরে, তৃণমূলের পতাকা হাতে নিতে। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, বাগদার বিশ্বজিৎ দাস, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল সহ একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলমুখী হয়েছেন। এদের মধ্যে সুমন কাঞ্জিলালকে মুকুল রায়ের পর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়, যার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেওয়ার পর এবার সুমন কাঞ্জিলাল সহ বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল,
হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আরেক বিধায়ক বাঁকুড়ার কতুলপুরের হরকালী প্রতিহার জানিয়েছেন এ বিষয়ে দল যা বলার বলবে। অন্যদিকে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার ফোন কেটে দিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আইনি প্রসেস চলছে, আইনে যা হবে হবে, তখন দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে। আইনের যা হবে সেই সিদ্ধান্তই মানব। ওনাকে বেশি পরিশ্রম করতে হবে না, ওই সিটগুলো এমনিতেই পরের বার ঘাসফুলের প্রতীকে যারা দাঁড়াবেন তারা জিতবেন। কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়ে ফেলেছিলেন, তো এবার যে সিটগুলো নিয়ে আপনারা এই যে একটা হুমকির সুরে বলছেন দেখব দেখব, একটুকু নিশ্চিত থাকুন এবারের ভোটে ওই প্রত্যেকটা সিটে বিজেপির এমএলএ জিতবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়াফুল প্রতীকের প্রার্থী জিতে বিধায়ক হবেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কলকাতা হাইকোর্টের রায়কে হাতিয়ার করে তৃণমূলে নৌকা ভিড়ানো বাকি বিধায়কদের ওপর চাপ তৈরির কৌশল নিল বিজেপি। বিটন চক্রবর্তী, তুহিন অধিকারী ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খানিকক্ষণ আগে ওই মূল্যবোধের কথা হচ্ছিল না। অনেকে বলেন যে ভারতীয় রাজনীতিতে বিশেষ করে দল বদলের সময় নাকি যথেষ্ট মূল্য টুল্য দিলে মূল্যবোধটা কিছুদিনের জন্য কার্পেটের তলায় ঢুকিয়ে রাখা যায়। সংবিধান মানার কথা হচ্ছিল, সংবিধান মানি বলেই স্পিকারের মতো লোকসভা স্পিকার হতে পারেন, বিধানসভা স্পিকার হতে পারেন, সাংবিধানিক পদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল এবং মনে করি যে সেই পদগুলো দলের ঊর্ধ্বে। দেখুন, 1985 সালের আইন তো এতদিন হাতে ছিলই, তাহলে অভাব ছিল কি সদিচ্ছার? কেন বলছি? দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ হওয়ার নজিরও আমাদের এই রাজ্যে কিন্তু একাধিক আছে এবং ছিল। তার জন্য বেশি অতীতে যাওয়ার দরকার হবে না। ধরুন 2009 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সোমেন মিত্র তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সোমেন মিত্রর মতো দুজন সিনিয়র হেভিওয়েট নেতার বিধায়ক পদ শটান খারিজ করে দিয়েছিলেন। অতএব আইনও ছিল, নজিরও ছিল, তাহলে অভাবটা কিসের ছিল বলবেন বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, 1967 সালে হরিয়ানা বিধানসভার একজন বিধায়ক গয়ারাম একদিনে তিনটে দল পরিবর্তন করেছিলেন। ওই থেকে আয়ারাম গয়ারামের যে রাজনীতি হিন্দি বলয়ে সবসময়ই ছিল, পশ্চিমবাংলায় দু একটা ঘটনা ছাড়া বলা যায় সেইভাবে আয়ারাম গয়ারামের রাজনীতি ছিল না। আয়ারাম গয়ারামের রাজনীতি কখনোই বামেরা করেনি, কিন্তু এইটা এনেছে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমতায় আসার পরের থেকেই পশ্চিমবাংলায় একেবারে ঘোড়া কেনাবেচার মতন বিধায়ক সাংসদদের কেনাবেচা উনি করেছেন। কোনো নীতি নৈতিকতার ধার ধারেননি। দিনের পর দিন আমরা দেখেছি পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ, কখনো অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে, কখনো পুলিশ প্রশাসনের চাপে, কখনো মানে অপহরণের মতন ঘটনার কনটেক্সটে এই দলবদলগুলো হয়েছে। এবং মানে বারবার আমরা এই প্রশ্নটা তুলেছি যে মানুষ কষ্ট করে ভোটের লাইনে দিয়ে যাকে নির্বাচিত করছে বাজারে আপনি বিক্রি করতে পারেন? মানুষের রায়কে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করেছে দিনের পর দিন। আমি আপনাকে বলছি, অসংখ্য ভিন্ন রাজ্যের অভিজ্ঞতা আমাদের আছে। বিজেপির বিরুদ্ধে 50টা আপনার অভিযোগ করেন, কিন্তু পশ্চিমবাংলায় এই কুৎসিত রাজনৈতিক সংস্কৃতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠা করেছেন, যেখানে উনি মানে মানুষের রায়কে বাজারে বিক্রি করে লোককে তুলেছেন, একের পর এক তুলেছেন। আমরা প্রশ্ন তুলেছি যে কেন 1985 সালের আইন অনুসারে, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন অনুসারে আমাদের যে আইনসভা, সেই আইনসভার সভাপতি কেন ব্যবস্থা নেবেন না? আমরা আজকে দুঃখের সাথে অবজার্ভ করছি যে আজকে হাইকোর্টের যে রায় এসছে, বিচারকদের সেলাম, যে কোনোদিন ভাবতে পারিনি যে এই জীবনদশাতে দেখে যাব যে দলত্যাগ বিরোধী আইন কার্যকারী হয়েছে। পশ্চিমবাংলায় অন্তত কার্যকারী একটা হলো, আর তার জন্য কলকাতা হাইকোর্টকে আবারও সেলাম। আপনারা আছেন জন্যই মিনিমাম গণতন্ত্রটা রয়েছে। আজকে এই রায়ের পরে সত্যি তো আমি মাঝে মাঝে ভাবছি যে যার এই আইনটা রক্ষা করার কথা ছিল তিনি তো এই আইনটা কার্যকারী করেননি, তিনি তো চুপ করেছিলেন। আজকে তিনি যদি প্রশ্ন তোলেন যে আমার অধিকারে হস্তক্ষেপ, আর এটা কতটুকু সংগতিপূর্ণ? কেন 1985 সালের আইনকে মাথায় রেখে আপনি সরাসরি ব্যবস্থা নিতে পারলেন না? এই প্রশ্নটা তো বারবার নানা স্তর থেকে হয়েছে এবং আমরা আশা করব এরপরে অন্ততপক্ষে এই যে মানে রায়ের কার্যকারিতা আজকে মানে অন্তত কলকাতা হাইকোর্ট দেখিয়ে দিল,
তারপরে যে সমস্ত বিচারাধীন মানে বিচারক মানে বিধায়কদের বিচার এখনো অধুরা আছে, বাকি আছে, তাদের প্রতি ব্যবস্থা নিয়ে উদাহরণ তৈরি করবেন, নীতিনৈতিকতার জায়গা প্রতিষ্ঠা করবেন, আমরা এটা প্রত্যাশা করব। কিন্তু একই সাথে আমি আপনাকে বলবো এই রায়টা কিন্তু একটা সুদূর প্রসারিত ইমপ্লিকেশন আছে। কি, এই যে প্রায় মানুষ ধরেই নিয়েছিল, যে কোনো বিধায়ক ধরেই নিয়েছিলেন যে ঠিক আছে কি আছে, এই দল থেকে ওই দলে গেলাম, ওই দল থেকে সেই দলে গেলাম। আজকের রায়ের পরে কিন্তু দুবার ভাববে। আজকের রায়ের পরে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বা পরে, 2026-এর বিধানসভা নির্বাচনে যারা জয়ী হবেন তারপরেই মুকুল রায়ের মতন আবার 2 মাসের মধ্যে অন্য দলে যোগদান করবার আগে দুবার ভাববেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিল, যে রায়টা অন্ততপক্ষে মানে এই ধরনের আয়রাম বা গয়রামকে সমর্থন করে নয়, তারা কার্যকারী একটা রায় দিয়েছেন, যে রায়ে এই ধরনের আয়রাম গয়রামদেরকে আটকানোর ব্যবস্থা করা হয়েছিল। সুমনদা, যে কন্ডিশন পশ্চিমবাংলার রাজনীতিতে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আমি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করব, কারণ বিজেপি 2016 সালের পরে এসছে। তার আগে আপনি ভাবুন তো কিভাবে বামেদেরকে দখল করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন, সেদিন শুভেন্দু অধিকারীর আপনার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক ছিল। কিভাবে আপনি মালদা মুর্শিদাবাদ দখল করেছেন, কিভাবে আপনি পুলিশ প্রশাসনকে দিয়ে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দখল করেছেন। রাজনীতির সামান্যতম মানে নীতি নৈতিকতা রক্ষা করতে পেরেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমায় বলুন, আজকে কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান নিয়ে চলেন। সংবিধান নিয়ে যদি চলেন তাহলে সংবিধানের মধ্যে 52তম সংবিধান সংশোধন অনুসারে একটা আর্টিকেল আছে, অ্যান্টি ডিফেকশন ল আছে। তাহলে সেই অ্যান্টি ডিফেকশন লটাকে কেন আপনারা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিলেন? সংবিধান যদি আপনি মেনে চলেন তাহলে তো আপনি এই অ্যান্টি ডিফেকশন লটা রক্ষা করার কথা ছিল, দলত্যাগ বিরোধী আইন রক্ষা করার ছিল। একদিকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবিধান দেখাবেন, আর অন্যদিকে আইনকে বুদ্ধাঙ্গুল দেখিয়ে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনার একের পর এক দল ত্যাগ করিয়ে দিবেন, অর্থাৎ দলত্যাগে পদত্যাগ মানে ছাড়াই দলত্যাগ করিয়ে নেবেন। এটা কোন নীতি নৈতিকতা? গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। যে আসনগুলোর কথা বলছেন পরবর্তীকালে দেখা গেছে যেই জায়গায় বাই ইলেকশন হয়েছে প্রতিটা জায়গায় গণদেবতা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। সুতরাং কোন বিধায়ক একজন এলো না গেল, তার বাইরে গিয়েও বাংলার বৃহত্তর জনগোষ্ঠী চিরকালই মমতা ব্যানার্জির পাশে ছিল, আছে, আগামী দিনও থাকবে। বিশ্বনাথ দা যতই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করুন, ওই ন্যারেটিভ বাংলার মানুষই মুখ ভোতা। আমি একটা বলছি, সংখ্যাগরিষ্ঠের অত্যাচার বলে না, এটা হলো সংখ্যাগরিষ্ঠের অত্যাচার। 235 বলেন, একটু শুনুন, সংখ্যাগরিষ্ঠের অত্যাচার এটা বলছে যে মেজরিটেরিয়ান ডিক্টেটরশিপ। আমার মেজরিটি আছে, তাই আমি যে কোন দল থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারি। মেজরিটি না, মানুষ মেজরিটি দিয়েছে। এই মেজরিটি মানুষ দিয়েছে, সংবিধান রেখে অন্য দলকে মেজরিটি মানুষ দিয়েছে। মমতা ব্যানার্জি বলেনি, মমতা ব্যানার্জি বলেনি আমি 235 বিশ্বনাথ আপনি 30। সংখ্যাগরিষ্ঠের অত্যাচার তোমরা করছো, আমি 235 বিশ্বনাথ আপনি 30। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে মানুষের রায়ের কথা বলা হচ্ছিল না, মানুষ শেষ কথা বলে। আচ্ছা, বাইরন বিশ্বাসকে তার জয়ের কতদিন পর নেওয়া হয়েছিল? বাইরন বিশ্বাসের রেজাল্টে, তার ফলাফলে, যে ফলাফলের পর তিনি বিধায়ক হলেন, তাতে মানুষ শেষ কথা বলেনি। বাইরন বিশ্বাস সম্পূর্ণ অন্য দলে, যাদের বিরুদ্ধে এত কথা বলে জয়ের দিন এই অনুষ্ঠানে বসে এত জ্ঞানগর্ভ বাণী দিয়ে তারপরে সেই দলে গেলেন, তাহলে শেষ কথাটা কে বললেন? বাইরন বিশ্বাস না মানুষ? সেই মানুষ যারা তাকে ভোট দিয়েছিলেন একটি দলের বিরুদ্ধে। দেখুন, 2011 সালে, আমার পরের বক্তা যেহেতু শতরূপ ঘোষ, আমার বলতেই হবে যে 11 সালে সমাজবাদী পার্টি চাঁদ মোহাম্মদকে দিয়ে বাম পরিষদীয় দলের সেই ভাঙনটা শুরু হয়েছিল। তারপর কার্যত ডজন ডজন দলবদল হয়েছে পশ্চিমবঙ্গে। 2011 থেকে 2014 সালের জুলাই মাস পর্যন্ত আমি হিসেব করে দেখছিলাম, বাম সহ বিভিন্ন বিরোধী দলের মোট 13 জন বিধায়ক, ভাবুন 13 জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন, একেবারে ময়দানের ওই ফুটবলারদের দলবদলের মতো। দেখুন, দলবদল যে কেউ করতে পারেন, তার মন, তিনি বদল করবেন। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পারেন, দেখে রাতারাতি তার দলও বদল করে ফেলতে পারেন। এতে আপত্তির কি আছে? কিন্তু আপত্তির যেটা আছে সেটা হলো দলত্যাগের আগে ইস্তফা না দিয়ে, আবার জনগণের রায় না দিয়ে, পেছনের দরজা দিয়ে এইভাবে ক্ষমতায় থেকে যাওয়া, এটা মানুষের সঙ্গে প্রতারণা, ভোটারদের সঙ্গে প্রতারণা। এবং আজ নয়, বছরের পর বছর, দশকের পর দশক এই কথাটা ধারাবাহিকভাবে আমরা বলে চলেছি। আমি দেখে নেব দ্রুত কত অজস্র অনুষ্ঠান হয়েছে এ নিয়ে, নৈতিকতার জায়গা থেকে আমাদের অবস্থান ঠিক কী ছিল। যে পদটা, বিধায়ক পদটা ছেড়ে অজয় দের মতো মন পাল্টাতেই পারেন এবং অবশ্যই আদর্শে উদ্বুদ্ধ হতে পারেন, তৃণমূলে যেতেই পারেন,
কিন্তু যে পার্টির ঝান্ডাটা নিয়ে জয়ী হয়ে এসেছিলেন, বিধায়ক পদটা পেয়েছেন, সেই পদটা ছাড়ছেন না কেন? সেই একটা বাংলা সিনেমার খুব জনপ্রিয় ডায়লগ ছিল যে আমারই তো মন, পাল্টাতে আর আমার অসুবিধে কোথায়? আমি বলছি আমি মন পাল্টেছি, আমি এখন স্বেচ্ছায়, ওমপ্রকাশ দার অভিযোগ মিথ্যা, আমায় কেউ বন্দুক ধরেনি, আমি স্বেচ্ছায় তৃণমূলের ভাবনায় আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যাচ্ছি, এই পর্যন্ত আমি বুঝলাম। আমার শুধু এইটুকু বলুন যে প্রশ্নটা তো আসলে নৈতিকতার। আমি যে ঝান্ডাটা নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছিলাম, মানুষ আমায় জয়যুক্ত করলো, এরা তো কেউ শান্তিপুরের অজয় দে হতে পারলেন না। আমি বলছি একই জেলার নদিয়ার, কি করলেন অজয় দে? তৃণমূলে যোগ দিলেন, বেশ করেছেন, পদত্যাগ করলেন, উপনির্বাচনে জিতে এলেন। সাধারণ ভোটার তারা তো প্রতারিত মনে করবেন, চিট করা হয়েছে মনে করবেন। তার কারণ আমি কষ্ট করে গিয়ে সপরিবারে নানা সময় থেকে বাঁচিয়ে হয়তো নানা ঝুঁকি নিয়ে যাকে ভোট দিলাম, আমি 6 মাসের মধ্যে সেই ব্যক্তি দেখছি সম্পূর্ণ উল্টো থেকে, যাদের সঙ্গে লড়াই করে তিনি বিধায়ক হয়েছিলেন, সেই দলে চলে যাচ্ছেন পদত্যাগ ছাড়া। সাধারণ ভোটার যিনি একজন প্রার্থী, তার দরজায় যাচ্ছেন, সেই প্রার্থীকে দেখছেন, তার ঝান্ডা দেখছেন, প্রতীক দেখছেন, তারপর তাকে ভোট দিচ্ছেন। একজন বিরোধী প্রার্থী জিতলেন, তিনি 3 মাসের মধ্যে যে ঝান্ডা নিয়ে, ইনফ্যাক্ট যে দুটি ঝান্ডা নিয়ে, একটি ঝান্ডা হাতে ধরেছেন আর একটি ঝান্ডা সমর্থনে ভোটে জিতেছিলেন, সেটা থেকে দলবদল করলেন। একজন ভোটার যিনি কষ্ট করে হয়তো অনেক কিছু ভয় জয় করে বেরিয়ে ভোটটা দিয়েছিলেন, তিনি যদি এরপর হতাশ হন সেই দলের ওপর, ওভারঅল নির্বাচনের ওপর, হয় পরের নির্বাচনে তিনি ভোট দিতে যাবেন না অথবা নোটায় ভোট দেবেন, আমি বলছি সমাজের কতটা ক্ষতি হয়। সদরূপ এই ঘোড়া কেনা বেচার মধ্যে সিপিএম কোনোদিন ছিল না, সেরা উৎসাহী ছিল না, কিন্তু এই কেনা বেচার আবহে কিন্তু আমি বলছি বামেরা নিজেদের ঘরটাকে সামলাতে পারেনি, এটাও মানতে হবে। না, সে তো মানতেই হবে। আমি বলছি কি যে কেন অনেক মানুষ, আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে নির্লজ্জ বেহায়া মনে করে। দেখুন, আজকে আমাদের আলোচনাটা শুরু হওয়ার আগে থেকে কিন্তু পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে যে আজকের এই আলোচনায় তৃণমূলের প্রতিনিধি হিসেব দেবে যে বিজেপির কোথায় কোথায় কবে কবে কে কে দলবদল করেছে, আর বিজেপির প্রতিনিধি হিসেব দেবে তৃণমূলের কে কে কবে কবে কোথায় কোথায় দলবদল করেছে। এটা একটা 5 বছরের বাচ্চাও জানতো, এবং ঠিক সেটাই হলো। এরপরে লোকে রাজনীতির না, মানে কেউ একটা রাজনীতি করে শুনলে তাকে থুতু দেবে না তো আর কি করবে বলুন? আমি কথাটা আমার বলতে খারাপ লাগছে, আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী, কিন্তু আমি খুব আক্ষেপের সঙ্গে কথাটা বলছি, কোনো আনন্দের সঙ্গে নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে অরূপদা বলছেন যে শেষ কথা বলে মানুষ, ঠিকই তো, কিন্তু মানুষ তো শেষ কথা বলছে না। মানুষ তো ভোটের দিন অবধি কথাটা বলেছিল, সেটা তো শেষ কথা হচ্ছে না। ভোট হয়ে যাওয়ার পরে আবার আরেকটা লোক কথা বলছে। সুতরাং মানুষকে শেষ কথা বলার অধিকারটাকে আর দেওয়া হচ্ছে না, এইটাকে নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা। 3 নম্বর কথা, দেখুন, যেটা সুমনদা তুমি বললে, আমিও অত্যন্ত গর্বের সঙ্গে কথাটা বলছি। আমরা বাংলা, ত্রিপুরা, কেরালায় বছরের পর বছর সরকার চালিয়েছি, কোনো দিন অন্য দল থেকে নির্বাচিত একজন পঞ্চায়েত মেম্বারকে আমরা দলবদল করেনি। এই সৌম্যদা এখানে বসেছি, সৌম্যদার দলের সাথে আমাদের এখানে অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি, রক্তপাত সব হয়েছে, আমাদের দিক থেকে হয়েছে, ওদের দিক থেকে হয়েছে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমি বলতে পারি, ধরো কৃষ্ণনগর থেকে শুরু করে, তোমার রায়গঞ্জ থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, মানে একটার পর একটা পুরসভা, আমি বলে যেতে পারি বছরের পর বছর আমাদের সরকারের সময় কংগ্রেস চালিয়ে গেছে। কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি যে কেউ একটা পুরসভায় কেউ জিতে গেল কংগ্রেস, তারপরে সেই পুরসভা অন্য কেউ দখল করে নেবে, বামপন্থীরা দখল করে নেবে। সুতরাং পশ্চিমবাংলায় এই কালচারটা আমদানি করা হলো, এবং এই কালচারটা আমদানি করার ক্ষেত্রে মূল কিংপিন যে লোকটা ছিল মুকুল রায়, আজকে এটা একটা পোয়েটিক জাস্টিস। দেখো, আমি এটাকে বিরাট লিগাল জাস্টিস বলছি না, আমি বিশ্বনাথ স্যারের সাথে পুরোটা এখানে একমত নই যে এরপর থেকে লোকে খুব দুবার করে ভাববে, আমার খুব একটা ভাবার কারণ দেখছি না। আমি বিধায়ক হওয়ার 1 মাসের মধ্যে দলবদল করব, মোটামুটি 5.5 বছর টার্মটা কমপ্লিট করে দেওয়ার, ওই পরের বিধানসভা ভোটে 2 মাস আগে আমার বিধায়ক পদ খারিজ হবে, এতে কার বিরাট ক্ষতি হলো আমার তো মাথায় ঢুকছে না কিছু। কিন্তু হ্যাঁ, নীতিগতভাবে টোকেন একটা সিম্বলিক জায়গা থেকে নিশ্চয়ই এর একটা গুরুত্ব আছে, এবং এই জায়গাতে আমি এখানে বলছি এটা কিন্তু টু লিটল টু লেস। অরূপদা বলছেন না 235 কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি মনে করাই, 2018 সালে পঞ্চায়েত ভোটের পরে একেবারে নবান্নে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, ওই তো পুরুলিয়া যারা বিজেপি থেকে জিতেছে আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করেছে, আমরা এর মধ্যে ওদেরকে নিয়ে নেব। স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলেছে, নবান্নে দাঁড়িয়ে দলবদল পর্যন্ত আমরা দেখেছি এই সরকারের আমলে। হ্যাঁ, মানে এবং যেটাকে নিয়ে এরকম আলোচনা ইত্যাদি অনেক কিছু হয়েছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা না এইসব জায়গায় আনবেন না। উনি বাংলার একটা অত্যন্ত কুরাজনীতির প্রতীক হিসেবেই, এই প্রশ্ন যতবার উচ্চারিত হবে, উনি একজন কুরাজনীতির প্রতীক হিসেবেই উনি থেকে যাবেন। আমার পরের কথাটা হচ্ছে, দেখো, এই অত্যন্ত, মানে তোমাদের সাথে আমি একটা ব্যাপার শেয়ার করি। এই মুকুল রায় দলবদল করার পরে একটি টিভি চ্যানেলের আলোচনায় এখানে স্পিকারের ভূমিকাকে নিয়ে কিছু কথা বলার ফলে পশ্চিমবাংলার বিধানসভায় আমার বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজ মোশন মুভ করা হয়েছিল, এবং এই স্পিকারই আমাকে তলব ইত্যাদি অনেক কিছু করেছেন। মজাটা হচ্ছে, আজকে আদালতের রায় কিন্তু প্রমাণ করলো যে আমার কথাটা সেদিন ভুল ছিল না, স্পিকারের ভূমিকাটা কিন্তু সঠিক ছিল না।
তার থেকে এবং দেখো এই যে আমি দেখছিলাম আজ বিমানবাবু বলছেন যে স্পিকারের কিছু প্রেরোগেটিভ থাকে, ঠিক ভারতের সংবিধান স্পিকারকে প্রেরোগেটিভটা দিয়েছে, প্রেরোগেটিভটা কেন দিয়েছে? তার উপরেই আস্থা রেখে যে আপনি আপনার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবিধানকে রক্ষা করবেন। এটা কিন্তু একটা একচেটিয়া দায়িত্ব নয়, এটা বা একচেটিয়া ক্ষমতা নয়, এটা একটা দায়িত্ব, একটা আস্থাও। সেই আস্থাটা রক্ষিত হয়নি। কিন্তু আমি যে কারণে তোমাদের সাথে এটা শেয়ার করছি, আমার বিরুদ্ধে বিধানসভায় এই ব্রিচ অফ প্রিভিলেজটা মুভ করেছিলেন যে তৃণমূলের তৎকালীন বিধায়ক, পরবর্তীকালে তিনি দলবদল করে আবার বিজেপিতে চলে গেছেন, তাপস রায়। হ্যাঁ, সুতরাং আমি বলছি আমি আমার জায়গাতেই দাঁড়িয়ে আছি। মাঝখান থেকে আমি সমালোচনাটা করার ফলে একটা লোক আমার বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজ মুভ করলো, করে সে নিজেও দলবদল করে ফেললো। আজকে সেই স্পিকারের বিরুদ্ধে আমার বলা কথাটা হয়তো পুরোটা ভুল ছিল না, এটা কিন্তু আদালতের রায় কিছুটা এস্টাবলিশ হলো। আমি আর 2-3টে কথা খুব সংক্ষেপে এখানে বলছি। শুভেন্দু অধিকারী অনেক নৈতিকতা ফৈতিকতা 54 জন দলবদল করেছে ইত্যাদি ইত্যাদি বলছেন। 54 জনের মধ্যে 50-52 জনের আমলে আপনি কোথায় ছিলেন দাদা? আপনি এখন এই কার নাম বললেন, অনেকের নাম বললেন, তার মধ্যে এই তাপসী মণ্ডলের নাম বললেন। তাপসী মণ্ডলের তারা দ্বিতীয় দলবদল। তাপসী মণ্ডলের প্রথম দলবদলটা তো হয়েছিল আপনার হাত ধরে এবং নিজের বিধায়ক পদ না ছেড়ে। অশোক দিন্দা থেকে শুরু করে দীপালি বিশ্বাস থেকে শুরু করে একের পর এক বিধায়ক সরাসরি শুভেন্দু অধিকারীর হাত ধরে দলবদল হয়েছে। এখন শুভেন্দু অধিকারীর কাছ থেকে নৈতিকতা নিয়ে জ্ঞান শুনতে হবে। সুতরাং এগুলো আমি এই জন্যই বলছি যে পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে যে এখানে কিছু রাজনৈতিক নেতার নির্লজ্জতা। আমি এখানে শেষ একটা কথা এখানে বলছি, সুমনদা, তুমি যে প্যাকেজটা আমাকে বলতে দেওয়ার আগেই তোমাদের এবিপির পুরনো আর্কাইভ থেকে দেখালে, আমি তার সাথে কিছুটা একমত হই। একটা কথা বলছি এখানে মিডিয়ারও একটা সম্পর্কে। দেখো, আমি বলছি পশ্চিমবাংলার মিডিয়া এই দলবদলের প্রসঙ্গে আমার মনে হয় যে বরাবর একটা নীতিগত অবস্থান নিয়েছে বাংলার মিডিয়া। এটা আমি খালি এবিপি আনন্দ বলে বলছি না, জেনারেলি বাংলার সংবাদ মাধ্যম তারা দলবদলকে কখনোই খুব একটা ভালো জিনিস হিসেবে প্রমোট করেনি। কিন্তু তথাকথিত গদি মিডিয়া বা ওই কিছু হিন্দি ইংলিশ মিডিয়া বলতে আমরা যাদেরকে বুঝি, আমি দাঁড়িয়ে কথাটা এখানে বলছি, আমরা দেখেছি দলবদল করাতে পারাটাকে কত বড় রাজনৈতিক মহত্ব বীরত্ব হিসেবে গত 10 বছর ধরে বিজেপি জমানায় বিশেষ করে আমাদের দেশে প্রমোট করা হয়েছে। প্রশ্নটা এখানে খালি এইটা নয় যে গোয়ায় 2 জন এমএলএ জিতে বিজেপি 5 বছর ওখানে দলবদল করে সরকার চালিয়েছে, কি আমি মহারাষ্ট্র থেকে শুরু করে একটার পর একটা উদাহরণ দেওয়া যায়। প্রশ্নটা হচ্ছে আমরা কি দেখি টিভিতে, কোথাও একটা ভোট হচ্ছে, বিজেপি গোহারা হারছে, ওদের বিধায়ক কমে যাচ্ছে, অন্য দলের মেজরিটি। হঠাৎ করে টিভিতে ব্রেকিং নিউজ, কিছু হিন্দি ইংলিশ চ্যানেলে, অমিত শাহ আ গিয়া, এয়ারপোর্টে অমিত শাহ নেমে পড়েছে। চাণক্য, কেন চাণক্য? সে বিরাট অর্থশাস্ত্র রচনা করেছে বলে চাণক্য না, সে অন্য দলের লোককে ভাঙাতে পারে বলেছে চাণক্য। অমিত শাহ এসে গেছেন, আব ক্যা হোগা, এবার কি পারবে কংগ্রেস নিজের দুর্গ রক্ষা করতে? আব ক্যা কংগ্রেসের গভর্নমেন্ট বানেগা? আমি বলছি আমি কথাটা শেষ করছি এইটা বলে যে রাজনীতিতে জনগণের যে জিনিসটাকে, এবং মিডিয়াকে আমরা 4th পিলার অফ ডেমোক্রেসি বলি, জনগণের প্রতিনিধি হিসেবে মিডিয়ার যে জিনিসটাকে কল আউট করার কথা ছিল, আমি গর্বের সঙ্গে এটা বলছি, বাংলার মিডিয়া যে কাজটা অনেক ক্ষেত্রে করেছে, তথাকথিত হিন্দি বা ইংলিশ মিডিয়ার যারা কিনা ভারতবর্ষের একটা বড় অংশে জনমানুষকে প্রভাবিত করে, আমরা দেখেছি এই দলবদল করাতে পারাটাকে কত বড় একটা রাজনৈতিক সার্থকতা হিসেবে তুলে ধরা হয়েছে। তাই আলটিমেটলি আদালতের রায়টা শেষ রায় নয়। আমি অরূপদার সাথে একটা জায়গায় একমত, যদিও অরূপদার মনের যন্ত্রণা আমি জানি, ভাই ওইখানে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলছে, বুকে কষ্ট ওর নেই। টালিগঞ্জে রাজনীতি করে, গোটা বিধানসভা ভোট কাটালো বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে গালাগাল দিয়ে, ভোটের পরে দেখলো ও কাউন্সিলরই রয়ে গেছে, বাবুল সুপ্রিয় গিয়ে ওর দলের মন্ত্রী হয়ে গেছে। ওর যে আলটিমেটলি জনগণের রায় কিন্তু ওই দলবদলের কালচারকে পরাস্ত করতে হবে। দেখুন, আমি 2টো কথা বলবো। এক হচ্ছে যে শতরূপ কোর্টের রায়কে খুব গুরুত্ব দিল না, কিন্তু আমার কাছে এই রায়টা অত্যন্ত প্রতীকী, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে একদম যে এটা রাজনীতি এবং ওই নীতিটাকে বাদ দিয়ে রাজ করা নয়। যে রাজ করা নিয়ে বারবার আমি বলছি, সংবাদ মাধ্যমের একাংশের কথা বললো, কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে একাধিক নৈতিক ইস্যুতে সংবাদ মাধ্যম দলবদলে ওই নীতিটাকে বাদ দিয়ে রাজ করার বিরুদ্ধে তাদের অবস্থান নিয়েছে। এবং স্পিকারের কথায় আমি বলছি যে, আবার বলছি, লোকসভায় এবং বিধানসভায় স্পিকারের সংবিধানে যে শব্দটা আছে দেখবেন, লক্ষ্য করবেন, কাস্টোডিয়ান। আমি বলছি অভিভাবক, গার্জিয়ান। আমরা সেই অবস্থাতে দলমত নির্বিশেষে দলের অনেক ওপরে স্পিকারকে দেখতে চাই এবং সাংবিধানিক পদ সম্পর্কে আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আমার দুজনের কাছে প্রতিক্রিয়া আসতেই হবে। প্রথমে অরূপ। না, এতক্ষণ একটা নীতি নৈতিকতার মোটামুটি একটা পাঠ নিলাম, তো শুনতে শুনতে মনে হচ্ছিল কিন্তু তারা উচ্চ ঘর, খোদ লেনিনের বংশধর, এমন পাঠ পড়লাম, ভালো কথা, আমাদের ভালো লাগলো। বামেরা নাকি কখনো নীতি আদর্শের বাইরে কাউকে এরকম এই আয়ারাম গয়ারাম অন্য দল থেকে কাউকে দেয় না বা সমর্থন করে না। সুতরাং বেশি দূর যাবো না। 2021 সাল মোহাম্মদ সেলিম ওদের সর্বোচ্চ নেতা, যিনি এখান থেকে প্রার্থী হয়েছিলেন, তার পাশের বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভা।
জাঙ্গিপাড়া বিধানসভায় বামেদের জোট প্রার্থী কে ছিলেন? বুদু শেখ মঈনুদ্দিন তৃণমূল থেকে বহিষ্কৃত, এবং কি অভিযোগে বহিষ্কৃত? প্রথম কথা হচ্ছে অভিযোগটা কি? অভিযোগটা করেছে সিপিএম, অভিযোগটা সিপিএম করেছে। কি অভিযোগ? সিপিএম এর প্রাক্তন এমএলএ তাকে পুড়িয়ে মারার চেষ্টা, খুনের চেষ্টা, সুনীল সরকার এবং শ্রীদীপ ভট্টাচার্যকে পুড়িয়ে খুনের চেষ্টা অভিযোগে অভিযুক্ত, তাকে এনে জোটসঙ্গী করে প্রার্থী করছে, সমর্থন করছে। এই যে এত নীতি নৈতিকতার কথা বলছে না, তৃণমূল তাড়িয়ে দিয়েছে, তৃণমূল তাড়িয়ে দিয়েছে, তাকে এসে মালা পরিয়ে দিয়ে বলছে তুমি আমাদের প্রার্থী। এর উত্তর তো শতরূপ দেবে, কিন্তু আমি বলছি তুমি যখন দীপালি বিশ্বাসকে সিপিএম থেকে তৃণমূল নিজের দলে নিচ্ছে, তাপসী মণ্ডল থেকে সিপিএম থেকে বিজেপিতে গেলেন, বিজেপি থেকে তৃণমূলে, খগেন মুর্মুকে সিপিএম থেকে বিজেপিতে গেছেন, আমি বলছি যে এইগুলো যখন বিশেষ করে আব্দুল রেজ্জাক মোল্লা অত সমালোচনা সিপিএম থেকে তৃণমূল তারপরে নিজের দলে নিয়ে মন্ত্রী করলো, আমি বলছি এই শুদ্ধিকরণটা মানে এই ওয়াশিং মেশিনটা আমি বলছি কোন ঘরে রেখেছে উদয়ন গুহ? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি মনে করেন যে তার অন্য কোন দলের মতাদর্শ পছন্দ হয়েছে, সেখানে যদি যায়, সে বিজেপিতে যাক, তৃণমূলে যাক, অন্য দলে যাক, তখন বক্তব্যটা হচ্ছে সিপিএম ক্রিটিসাইজ করবে, নিজের মুখে বলবে যে আমি অন্য দলের লোক কি না। পদত্যাগ করে দলত্যাগ করেছে কিনা প্রশ্ন তো সেইখানে। আমি বলতাম না, এর বিরুদ্ধে যার বিরুদ্ধে সিপিএম অভিযোগ করছে তার দলের নেতাকে খুন করার, তাকে এনে আমি জোট সঙ্গীর ক্যান্ডিডেট করব, তারা প্রচার করবে, কোথায় নীতি নৈতিকতা? আমি খুব দ্রুত বলছি, দেখো আমি অরূপদার এই কথার উত্তরে, হ্যাঁ আমি অরূপদার কথার উত্তরে আমি এই উদাহরণ দেব না যে সত্যজিৎ বিশ্বাসকে খুন করার অভিযোগে জেল খাটা নির্মল ঘোষকে কেন ওরা কদিন আগে দলে নিল, আমি উদাহরণ দেব না। আমি উদাহরণ দেব না কেন মানস ভূঁইয়া ওর দলের কর্মীকে খুন করার অভিযোগে চার্জশিট তাকে কেন তৃণমূল দলে দিল। উদাহরণটা আমি আজকে এই কারণে দিচ্ছি না, তার কারণটা হচ্ছে হ্যাঁ ওই কায়দা করে বলে দিলাম, কায়দা করে বলে দিলাম, বুঝতে পারলেন? কিন্তু আমি আজকে যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তা হচ্ছে আমি আইনসভার ভেতরে একটা দলের পরিচয় নিয়ে ঘুরবো, আইনসভার বাইরে একটা দলের পরিচয় নিয়ে ঘুরবো, এইটাকে নিয়ে। এরকম কোনো উদাহরণ কি আছে যে একটা লোক বামফ্রন্ট সরকারের সময়, আজকে ধরে নিচ্ছি আমরা হেরে আছি, আমাদের দলে কেউ আসবে না, ধরে নিচ্ছি, এরকম উদাহরণ কি একটা দেখাতে পারবে? বামফ্রন্ট সরকার রাজ্যে ক্ষমতায় আছে, একটা লোক রাস্তায় সিপিএম করছে, বিধানসভার ভেতর বলছে আমি তৃণমূল। দেখতে ভালো, কথাও তার থেকে ভালো বলে, কিন্তু মিথ্যাটা মমতাদির যেমন সহজে ধরা পড়ে যায়, ওটা ধরা পড়ে না। ও বললো স্পিকার, আচ্ছা স্পিকার দলমতের ঊর্ধ্বে উঠে, একবার উঠতে চেয়েছিলেন তো সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন একজন প্রবাদ প্রতি স্পিকার, তাকে দল থেকে দাবি দিয়েছিল। আমায় বলতে দাও। আর এরা নীতি নৈতিকতার প্রশ্ন করছে। আজীবন আমরা দেখে এসছি যে কংগ্রেসকে সাম্রাজ্যবাদী, কংগ্রেস পুঁজিবাদী, কংগ্রেসের ইন্দিরা গান্ধীকে রাক্ষসী, ডাইনি এসব বলার পর হ্যাঁ এখন সেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছে। এই যারা কথা বলে তাদের নীতি নৈতিকতার কথা অন্তত বলা উচিত না, শুধু দল বদল পাঠটুকু নিয়ে যদি বলে ঠিক আছে, কিন্তু নীতি নৈতিকতা আমি সজলদার কথার বিরুদ্ধে একটা তর্কও করবো না, কেননা আজকে আমার জীবনের একটা অন্যতম মনে রাখার মতো দিন। আজকে দল বদল কত খারাপ তাই নিয়ে আমি সজল ঘোষের ভাষণ শুনেছি। আমি দ্রুত একেবারে কোনো ওয়ান লাইনার নয়, আমি শটান এখান থেকে আমার পরের বক্তার কাছে যাব সৌম্য, কিন্তু তার আগে দ্রুত একবার বাইরন বিশ্বাস এবং সেই বাইরন এপিসোড, এই সময়ে সাগরদিঘি মডেল একবার স্মরণ করতে হবে তো। দেখুন, অনেকে বলে নৈতিকতার স্মরণ সভা, দেখুন। বৃহস্পতিবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, যার পর থেকে ফের চর্চায় এসেছে বিধায়কদের দলবদলের প্রসঙ্গ এবং জার্সি পাল্টালেও বিধায়ক পদ আঁকড়ে থাকার অভ্যাসের কথা। 2021-এর বিধানসভা ভোট শেষ হতে না হতেই তৃণমূল শিবিরে পা বাড়ান একের পর এক বিজেপি বিধায়ক। শুরু হয় দল ভাঙানোর খেলা, কিন্তু একে একে বহু বিরোধী বিধায়ক তৃণমূলপন্থী হয়ে উঠলেও কেউই পদ ছাড়েননি, অর্থাৎ বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, যাদের মধ্যে অন্যতম হলেন বাইরন বিশ্বাস। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে সিপিএমের সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি। বাইরন বিশ্বাসের জয়ের পর বিধানসভায় 0 থেকে 1 হয়েছিল কংগ্রেস। রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল একটাই শব্দ, সাগরদিঘি মডেল। সিপিএম কংগ্রেসের যৌথভাবে লড়ে তৃণমূলকে হারানোর মডেল। কিন্তু ওই যে কথায় আছে না, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তাই পশ্চিমবঙ্গের তৎকালীন রাজনীতির কথা মাথায় রেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, বাইরন বিশ্বাস জিতলেন তো ঠিকই, কিন্তু কদিন তিনি কংগ্রেসের বিধায়ক থাকবেন? কদিনই বা তাঁকে বিরোধী আসনে থাকতে দেওয়া হবে?
ভাইজান, আমাদের রাজ্যে না একটা মারাত্মক ট্রেন্ড ইদানিংকালে চলছে, আগেও ছিল, এখন একটু বেড়েছে। সেটা হচ্ছে জেতার পর, ধরুন আপনি কংগ্রেসের টিকিটে জিতেছেন, বাম আপনাকে সমর্থন করেছে, হঠাৎ এইরকম অনেক বিধায়ককে আমরা দেখেছি একদিন ওয়ান ফাইন মর্নিং সকালে ঘুম থেকে উঠে হঠাৎ শাসক দলের উন্নয়ন দেখতে পায়, আর তারপরে সরাসরি পদত্যাগ না করে তারা দল বদলে ফেলে। আপনার ক্ষেত্রে এই রকম কিছু হবে না, সেটা গ্যারান্টেড? আপনি নিশ্চিত? হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা হবে না, এটা গ্যারান্টেড। আমরা পারলে অন্য দল থেকে টেনে নেব, কিন্তু আমার যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। 3 মাসের মধ্যেই জল্পনা সত্যি হলো। সাগরদিঘির উপনির্বাচনের প্রচারে যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায়, ভোটে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী এবং তার মামাতো ভাইকে হারিয়েছিলেন, কংগ্রেসের টিকিটে জেতা সেই বাইরন বিশ্বাস 2023-এর 29শে মে কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিলেন। বাইরনকে স্বাগত জানালেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে তাকে তৃণমূল পক্ষে নিতে চায়, তাই তৃণমূল পক্ষে নিল। কিন্তু অন্তত স্পিকারের দায়িত্ব পড়ে গেল 7 দিনের মধ্যে তার মেম্বারশিপ খারিজ করুন। আজকে কোর্ট একটা থাপ্পড় মেরেছে, কিন্তু ভালো, স্পিকারের অফিসে বোঝা উচিত, খারিজ করা উচিত। বৃহস্পতিবার দলত্যাগ বিরোধী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়ার পর বাইরন বিশ্বাসের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি সাগরদিঘির বিধায়ক। রাজীব চৌধুরী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা সৌম্য আজ অনায়াসে এই অনুষ্ঠানে ভিকটিম কার্ড খেলতে পারে। কংগ্রেসের ঝালদা আর সিপিএমের তাহেরপুর পুরসভার মতো একেবারে সবেধন নির্মণী ছিলেন কংগ্রেসের প্রার্থী, বামেদের সমর্থনে জেতা, খানিকক্ষণ আগে প্রতিবেদনে যার কথা শুনলেন আপনারা, বাইরন বিশ্বাস। সাগরদিঘি বিধানসভায় সেই জয়ের পর একেবারে সাগরদিঘি মডেলে জয় জয়কার শুরু হয়ে গেল। যে কংগ্রেস বাইরনের হাত ধরে বিধানসভায় নিজের অস্তিত্ব জাহির করছিল, স্টুডিওতে সৌম্যদের ডেসিবেল লেভেল অনেকটা বাড়িয়ে দিয়েছিল, কয়েক সপ্তাহ যেতে না যেতে বাইরন শটান তৃণমূলের ডানার তলায় আশ্রয় নিলেন। সৌম্যর কাছে আমার প্রশ্ন থাকবে, ঠিক যেমন শুভেন্দু অধিকারী বাকি দলত্যাগী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে আবার আদালতের দ্বারস্থ হবে বলছেন, এই রায়ের পর শুভঙ্কর সরকার কি অন্তত বাইরন বিশ্বাস ইস্যুতে কোর্টের কড়া নাড়ার সাহস দেখাবেন? দেখুন সুমনদা, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আমি অনেকক্ষণ থেকে আলোচনা শুনছি। আপনি বলছেন বিধানসভা 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 দলত্যাগ বিরোধী আইন ইত্যাদিতে, কোন বিধানসভার কথা বলছেন? আমার একটু গুলিয়ে গেল। যে বিধানসভায় সতীদাহ প্রথার বিলের বিরুদ্ধে পাশ হয়েছিল সেই বিধানসভা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সতীদাহ বিল ওই বিধানসভা পাশ করেছে, তো তাদের স্পিকার তো করবেই। আপনি অবাক হচ্ছেন কেন? বলছে এটাকে বলা হয় পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। আপনার বাড়িতে কিছু চুরি হলে আপনি থানায় যান ডায়েরি করতে, এফআইআর করতে। মানুষগুলোর ভোট চুরি হয়ে যায়, কোথায় যাবে বলুন তো, যেখানে স্পিকার প্রোটেকশন দেয়? আপনি বলছেন ঝালদা পুরসভা, ঝালদা পুরসভা তো বট গাছ ছিল, এ তো টবের ওপরে থাকা ক্যাকটাস নয় যে বারান্দা বদল হবে, রোজ বারান্দা বদল হয়ে যাবে। তপন কান্দু ওরকম বারান্দা বদল হওয়া লোক ছিল না, মার্ডার ফর মেজরিটি, খুন হতে হয়েছে। পূর্ণিমা কান্দু তারপরে মারা গেছে। হ্যাঁ, কিন্তু এমন লোককে কেন কংগ্রেস টিকিট দেবে যে বারান্দা বদল করে সকাল বিকেল? আপনি শুনুন একটু, তার কারণ হচ্ছে ওনার মধ্যে কোনো বাহাদুরি বা বীরত্ব লাগে না। সরকারি দল, আজকে শুভেন্দুবাবু অনেক বড় বড় কথা বলছেন, তো তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে 2020 সাল পর্যন্ত মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের পুরসভা, পঞ্চায়েত, লোকসভা সমস্ত জায়গায় দলবদল করা হয়েছে। কিভাবে করেছেন আমরা জানি না, আপনার প্রোগ্রাম জানি না অনুব্রত মণ্ডল দেখছে কিনা, শুভেন্দুবাবু দেখছেন কিনা। গাঁজা কেস, ফলস কেস, মার্ডার কেস, পানি কেস, আপনি জানেন মুর্শিদাবাদের জেলে এখনও কত বীরভূম কত মানুষ কংগ্রেসের এখনও রয়েছে নন অ্যাভেলেবেল সেকশানে, এনডিপিএস কেসে। এ রাজ্যে পশ্চিমবঙ্গে কিভাবে বিরোধীদের দুর্মুষ করতে হয় শুভেন্দুবাবুরা করেননি? আজকে সবাই সাধু। আজকে আমি বলছি, আপনারা বলছেন এই কথা, তৃণমূলের এক মুখপাত্র তো কালীঘাটে এখনও শুয়ে আছে, তার ওপর দিয়ে সবাই চলে যাচ্ছে। আপনি দলবদলের কথা বলছেন সুমনদা, বিরোধ শূন্য গণতন্ত্র চেয়েছে মাননীয় পশ্চিমবঙ্গে। ডিসেন্টিং ভয়েস শুনতে চান না। একটা তাহেরপুর, একটা ঝালদা থাকলে কী অসুবিধা হতো? দুটো পঞ্চায়েত, পুরসভা থাকলে কী অসুবিধা? না, সর্বগ্রাসী চাই, সব চাই, সবাইকে নিতে হবে। কিন্তু একটা সাগরদিঘির জন্য কংগ্রেস কি আদালতে যাবে? আমি কথাটা বলি না, আমাকে বলতে জানতে হবে তো। এই যে গাঁজা কেস, পুরো কেস, আপনি বলুন মানুষ ভূঁইয়া, কিন্তু 1+1 ফ্রি, এখন তো আবার একটার সাথে একটা ফ্রি দিয়েছিল। মানে আপনি যদি দলবদল করেন তার সাথে একটা বিধায়িকা ফ্রি হবে, সঙ্গে যাবে। তো এই বাই 1 get 1 ফ্রি পশ্চিমবঙ্গে।
আপনি সুমনদা বলছেন এই কথা, আমি আপনারই সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এই যে দলবদল করেন এই নেতারা, এক একজনের নাম আমি বলতে পারি, আপনি দেখবেন লক্ষ্য করে সকালবেলা দেখছি পেছনে মোদিজির ছবি, জাস্ট গলায় উত্তরীয়টা পরে একটা পতাকা ধরে নিয়ে এসে বিকালবেলা দেখছি মমতা ব্যানার্জির ছবি। কোন কারা বানালো ভাই এত তাড়াতাড়ি ফটো ফ্রেমটা? বলে দাদা বিশ্বাস করুন দুটোই রাখা থাকে, একজন দুটোই রাখা থাকে, একটা বার করে লাগায় আবার তারপরে আবার যত দল বদল করে আরেকটা লাগিয়ে দেয়। তো পশ্চিমবঙ্গতে এটা হচ্ছে, ইটস এ পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি, এত আলোচনা হচ্ছে নীতি নৈতিকতা। দেখুন আমি একটা কথা আপনাকে বলি, যে আজকে যে শুভেন্দুবাবুরা বলছেন কোন কি হাতি, এরা তৈরি করেছে কিভাবে দল বদল করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে, তৃণমূলের নির্দেশে হয়েছে। আজকে সবাই সাধু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ডিসেন্টিং ভয়েস শুনবো না। আপনি বলুন তো যে আপনার এই যতই চেষ্টা করুন আপনি কয়লার গায়ে কালো দাগ লাগাতে পারবেন? কয়লার গায়ে কালো দাগ লাগানো যায় না। টাকা পয়সা, খুনের মামলা, গাঁজা কেস, পশ্চিমবঙ্গে বিরোধীদের শূন্য করার জন্য যত রকম সাম দাম দণ্ডভেদ সব লাগানো হয়েছে পশ্চিমবঙ্গে। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে বিরোধী রাখবো না। বিরোধী শুনে জাস্ট ক্লোজ করে দিই সুমনদা। কিন্তু আজকে বিজেপি অনেক কথা বলছে, বিজেপি অনেক কথা বলছে। তো এই রাজ্যে ওই বিজেপির এই রাজ্যে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটুক না ফুটুক, ঘাস বনে বসন্ত টেনে দিয়েছে বিজেপি আর তৃণমূল। আপনি গুনতে পারবেন, আপনি বলতে পারবেন এখানে কোন বিজেপি আছে, কটা বিজেপি কটা তৃণমূল? এবারে কংগ্রেস সিপিএম জোট হবে কি হবে না বলতে পারবেন? আপনাকে চ্যালেঞ্জ করছি, কংগ্রেস সিপিএম জোট হবে কি হবে না? সুমন, তোমার সাথে তোমার একটা ফেভারিট কোট আছে, সব পাখি মাছ খায় দোষ হয় মাছ লাগা। তো আমার মনে পড়ছিল সিপিএম এর এই অ্যাপ্রোচ দেখে, সিপিএম কখনো দল বদল ভাঙানো ইত্যাদিতে বিশ্বাস করে না। সুমন, 1977 সাল প্রথম বামফ্রন্ট সরকার এলো, মুখবেরিয়া থেকে ক্যান্ডিডেট হলেন, জিতলেন কে? জনতা পার্টির হয়ে কিরণময় নন্দ। 80-81 ফিনান্সিয়াল ইয়ার, সেই সময় রাজ্যসভা নির্বাচন জিততে হবে, দলবদল করালোকে সিপিএম জ্যোতি বসুর নেতৃত্বাধীন দলবদল করিয়ে রাজ্যসভা তার পরবর্তীকালে পরবর্তীকালে বামফ্রন্টের মন্ত্রী হন। দ্বিতীয় কথা, এই যে এটা হচ্ছে সমদূরত্বের নীতি বলা সিপিএম। দ্বিতীয়ত 2016 সালের ইলেকশন, আবার তৃতীয় সেকেন্ড টাইমের মতো সেই ইলেকশনে আমরা দেখলাম, অত এই নীতি আদর্শ নিয়ে বলছে তো, সিঙ্গুরের বুকে রবীন্দ্র ক্যান্ডিডেট হয়েছিল, অধীর চৌধুরী বক্তব্য রাখছিল, সীতারাম ইয়েচুরি মঞ্চে ওঠেনি, কারণ সেন্ট্রাল কমিটি বলছি অনেকটা ওই খাগড়ে সাহেবের মতো, কি নাম আমি ভুল বলছি, স্বীকার করছি, তার মতন প্রায় নীতি নৈতিকতা অমুক তমুক পাঠ পড়ালেন। 50,000 কংগ্রেস কর্মী খুন, সাইবাড়ির রক্ত। কংগ্রেস সিপিএম এর জোট ঠিক বলেছেন। শুনুন, আমি বলছি তখনও একটা রেপ হলে তার প্রতিবাদ করতাম, আজকেও আমি রেপ হলে তার প্রতিবাদ করব। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, আপনারা আজকে সেই জায়গাটাকে চেঞ্জ করেছেন। মূল বিষয় আজকে কলকাতা হাইকোর্টের রায়, তাই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন দ্রুত দেখাবো। প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, এরপর বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আবার সেই বছরই তৃণমূল শিবিরে ফেরা মুকুল রায়। বসানো হয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদেও। এর প্রায় 5 বছর বাদে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদির বেঞ্চ। আর যে আইনকে হাতিয়ার করে এই যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট, জানিয়ে এখন গোটা রাজ্যে চর্চা, তা হল দলত্যাগ বিরোধী আইন। এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়,
বিশেষ করে গণতান্ত্রিক ভাবধারাকে এবং গণতান্ত্রিক আদর্শকে তুলে ধরার ক্ষেত্রে এই রায়ের গুরুত্ব অসীম। এই রায়ের প্রভাব তো পড়বেই, এই রায়ের প্রভাব সুদূর প্রসারী। ভিন রাজ্যে ঠিক সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেবল না হতে পারে, কিন্তু তার তো একটা প্রভাব পড়তেই পারে। এই রায়ের তো একটা প্রভাব তো আছেই। এই রায়টাকে অন্যান্য রাজ্যের আদালত বা অন্যান্য রাজ্যের যারা রাজনৈতিক দল তারা তো দেখাতেই পারে। 1985 সালের দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোন নির্বাচিত জনপ্রতিনিধি যদি স্বেচ্ছায় দল ছাড়েন অথবা সংসদ কিংবা বিধানসভায় দলের নির্দেশের বিপরীতে গিয়ে ভোট দেন, তবে 10ম তফসিল অনুযায়ী ওই বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে যায়। এবাদেও নির্বাচনে জিতে কোনো জনপ্রতিনিধি পরে যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেন, সেক্ষেত্রে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। তবে কোনো দলের 2/3 সাংসদ বা বিধায়ক দলত্যাগ করলে সেক্ষেত্রে এই আইন তাদের উপর প্রযোজ্য হয় না। তবে তার থেকে কম হলে লোকসভা ও বিধানসভা স্পিকারকে জানালে তিনি ব্যবস্থা নেবেন। অর্থাৎ এক্ষেত্রে লোকসভা কিংবা বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তই সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এক দলের হয়ে জিতে অন্য দলে যোগ দেওয়া অনৈতিক হলেও এ রাজ্যে কিংবা এদেশে তা আকছাত দেখা যায়। যে কোনো দলই অন্য দল ভাঙাতে মুখিয়ে থাকে। এর ফলে সরকার, পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত হামেশাই ভাঙতে থাকে। এই প্রবণতা বন্ধ করতেই 1985 সালে রাজীব গান্ধী সরকার ভারতীয় সংবিধানের 52তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন প্রবর্তন করেছিল। আজকে হাইকোর্টের এই রায় গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার রায়। আমার মনে হয় যে এই রায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে একটা দিগন্ত সৃষ্টিকারী রায়, এবং আমি আশা রাখি যে এর পরবর্তীকালে 2026 সালে যে ইলেকশন হবে সেখানে যারা ভোট দেবেন, যারা ভোটার, তারা অন্তত এইটুকু নিশ্চিন্ত হয়ে ভোট দিতে পারবেন যে তারা যে প্রতীকে যাকে ভোট দিচ্ছেন সেই লোকটি সেই প্রতীকেই ভবিষ্যতে তাকে থাকতে হবে, তার ইচ্ছে মতো সে দল ত্যাগ করতে পারবে না। দল ত্যাগ করব, কিন্তু পুরনো দলের হয়ে জেতা বিধানসভা কিংবা লোকসভার আসনও ছাড়বো না, এ এক ভয়ঙ্কর প্রবণতা। কলকাতা হাইকোর্টের এই দিনের ঐতিহাসিক রায়ের পর কি তা কমবে? অরিত্রিক ভট্টাচার্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা জানি আজ মাসের পর মাস মুকুল রায় হাসপাতালে। আমরা সবাই নিশ্চয়ই আন্তরিকভাবে চাইব যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সুস্থ হয়ে বাড়ি যান। কিন্তু দিনের পর দিন পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ থেকে পুরসভা, বিধানসভা, লোকসভা একটা চরম অনৈতিক প্র্যাকটিস চলতো এবং গর্বের সঙ্গে শাসক দল সেটা চালাতো। পদত্যাগ না করে দলত্যাগ নিয়ে প্রশ্ন করলে মুকুল রায় সংবিধান দেখাতেন। ভাবুন, আপনাদের আজ দেখাবো 2016 সালের 22শে অগাস্টের একটা সাংবাদিক সম্মেলন। যে সাংবাদিক সম্মেলনটা ডাকাই হয়েছিল অন্য দল, বিশেষ করে সৌম্যর দল কংগ্রেস ভাঙিয়ে মালদা জেলা পরিষদ দখল করার গৌরব গাথা শোনাতে। মূল বক্তা মুকুল রায়, পাশে এবিপি আনন্দের আর্কাই বড় বিচিত্র শুভেন্দু অধিকারী স্বয়ং। তখন তৃণমূল দলে উত্থানের অন্যতম শর্ত ছিল অন্য দল ভাঙানো। কে কতজনকে ভাঙাতে পারে, কে বেশি ভাঙাতে পারে। আমরা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলাম মুকুল রায়কে এই অনৈতিক দলবদল নিয়ে, তখন মুকুল রায় বলেছিলেন ভারতীয় সংবিধান নাকি দলত্যাগে বিধান আছে ভারতীয় সংবিধানে, দলত্যাগ গণতন্ত্রের অংশ, স্বয়ং মুকুল রায় বলেছিলেন। আমি দেখাবো, তবে আবার চাইব, আন্তরিকভাবে চাইব মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে উঠুন। Defection is a part of the democracy. It is the constitutional provision. আমাদের পঞ্চায়েতের সেকশন 213A, তাতে এই সেকশনে বলা আছে হাউ মেম্বার্স ক্যান ডিফে, হোয়ার ডিফেকশন ক্যানট অ্যাট্রাক্ট। সুতরাং এই ক্ষেত্রে দলত্যাগ নয়, এরা বলতে আইন মেনে সংবিধানগত পদে তারা এটা হচ্ছে। তাহলে ভারতবর্ষের সংবিধান থেকে ওই মানে মোরালিটির প্রশ্নের ডিফেকশন শব্দটা বাদ দিয়ে দেওয়া উচিত। দেখুন, দলত্যাগ, পদত্যাগ এবং নৈতিকতা সবটা পুরোটা গুলিয়ে যাওয়ার আগে আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে চলে যাব। শুভময়দা, অর্থাৎ এতদিন অনৈতিকতা শুধু চলেছে তাই নয়, রীতিমতো বিজ্ঞাপন করে বুক ফুলিয়ে চালানো হয়েছে। বলবেন না কৌশলগত বলবেন, এই নিয়ে একটা আলোচনা হতেই পারে, কারণ মানে রণে এবং প্রণয় নীতির বালাই নেই আর কি। ফলে সেক্ষেত্রে রাজনীতির এই যে প্রেম ভালোবাসা, এক দল থেকে অন্য দলে যাওয়া, এই বিষয়গুলো সত্যিই খুব গোলমেলে। ফলে কোনটা নীতি কোনটা নীতি নয় এটা বলা খুব শক্ত। তবে সাধারণভাবে আমরা সুব্রত ভট্টাচার্যকে মনে রাখি
কারণ বহু বছর ধরে মোহনবাগানে খেলেছেন, দলটা বদল করেননি। তিনি কত বড় প্লেয়ার তার থেকে বড় কথা হচ্ছে তিনি একই দলের মধ্যে একই দলে থেকে গেছেন। একটা বিষয় কিন্তু বারবার বলতে হয় যে বাইরন বিশ্বাসকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি, মনে আছে একটা ছোটোবেলায় বাঁদরের তৈলাক্ত মাসে ওঠার অঙ্ক ছিল, মাঝে মাঝে আমরা ভুল করে উত্তর বার করতাম 2-3টি বাঁদর। তা সেই রকম বাইরন বিশ্বাসে 2-3 বাইরন বিশ্বাস কিন্তু যদি চলে যেতেন তাহলেই কিন্তু হয়ে যেত, কারণ একটিই তো আসন কংগ্রেসের ছিল। ফলে তিনি যখন গেছেন মনে হয় সেখানে দল বিরোধী বা কোনো আইন বিরোধী কিছু হয়নি। তবে আমার সেই দিনের আরেকটা জিনিস মনে আছে, আপনার এই স্টুডিওতেই 2রা মার্চ আমিও ছিলাম, সৌম্যদা সিঁড়িটা দিয়ে উঠছিলেন ওপরে একটা আসন জেতার পর, আর আমরা যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক একটা ছোট্ট একটা প্রবাবিলিটির বিষয় ঘটে গেছে, একটা কংগ্রেস আমরা নতুন দিনের স্বপ্ন দেখছি, তৃণমূল বিজেপি বাদেও কেউ সাগরদিঘি মডেলের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, বাইরনের নাম কি করে এলো সেইগুলো আসছে। একটা জিনিস সুমনবাবু মাথায় এসেছিল বলেই ফেলি, সেদিন বলতে পারিনি, সেটা হচ্ছে আমার কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল ওই সিঁড়ি দিয়ে সৌম্যদা নামার আগেই উনি দলটা বদলে ফেলবেন না তো। এই প্রশ্নটা কিন্তু মাথার মধ্যে ছিল, বলতে পারিনি সেদিন। সব সময় তো সব কথা বলা যায় না, অনেক সময় অনেক কিছু চেপে রেখে বলতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু সেই ঘটনা ঘটেছে। এবং মুকুলবাবুর ক্ষেত্রেও উনি 25শে সেপ্টেম্বর 2017 সম্ভবত তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। বিধানসভা নির্বাচন হয়, কৃষ্ণনগরে বিজেপির হয়ে যেতেন প্রচুর মানুষ, সেই নির্বাচনে তো অনেকেই বিজেপি অনেকটা এগিয়ে যাবে এরকম একটা মনেও হয়েছিল। তারপর কিন্তু 2রা মে বিধানসভার ফলাফল বেরোয়, 11ই জুন উনি কিন্তু আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। বাইরন বিশ্বাস তার থেকে কিছুদিন বেশি ছিলেন বোধহয় কংগ্রেসে। একটা বিষয় বলতে হবে, মতাদর্শের কথাটা বারবার আসছে, এইটা কিন্তু একেবারে রাজনৈতিক আলোচনা। কিছুদিন আগে অভ্র এখানে এসে সেট থিওরির কথা বলার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইন্টারসেকশন থাকে। তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি কিন্তু একেবারে ব্যঙ্গ করে বলছি না, তৃণমূল কংগ্রেসের মধ্যে অতি বাম রাজনৈতিক কর্মী এবং নেতা থেকে শুরু করে অতি দক্ষিণপন্থী রাজনৈতিক নেতা এবং কর্মী কাজ করেন। ফলে সিপিএম থেকে বা অতি বাম থেকে বা বিজেপির থেকে বা আরএসএস থেকে কেউ কিন্তু তৃণমূল কংগ্রেসে খুব সহজে যেতে পারেন। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্যটা কোথায়? কংগ্রেস একটু মধ্যপন্থী দল, দুদিকই রাখে তারা। তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে অতি বাম থেকে অতি ডান পর্যন্ত সবাই যেতে পারে। ফলে সিপিএম, তৃণমূল, যে কেউ কিন্তু তৃণমূলে চলে যাওয়া, এখানে তাদের মতাদর্শের কিন্তু কোনো সমস্যা নেই। বারবার আমরা বলছি না মতাদর্শের গণ্ডগোল হচ্ছে কিনা, কোনো গণ্ডগোল নেই। তৃণমূল যাকে খুশি নিতে পারে। তারপরের বক্তব্য একটা, এটা সময় নিচ্ছে না, ঠিকই আমি বলছি, আপনি বলছেন গেট বড় গেট ছোটর কথা, কিন্তু আমার বক্তব্য যে ছোট গেট খিড়কি দরজা দিয়ে কেউ যেতে পারেন, কিন্তু আমার বক্তব্য তিনি পদত্যাগ করে দলত্যাগ করছেন কিনা, নৈতিকতার প্রশ্নটা সেই জায়গায় যেতে তো পারেনি। নৈতিকতা, এটাই আমি বলছি। এটার ক্ষেত্রে কিন্তু দেখুন, দলত্যাগ বিরোধী আইন তো এমন কোনো মামলার বিষয় নয় যে অপরাধমূলক কিছু, যে ভুল করে স্পিকার তাকে বাদ দিয়ে দিলেন, বার করে দিলেন, কিছু একটা ভুল হয়ে গেল, যেমন কাউকে ভুল করে জেলে ঢোকানোর মতো। সুতরাং এই সব ক্ষেত্রে যেটা শতরূপ একটু বলার চেষ্টা করছিল, যে কোর্টের রায়ও প্রতীকী, অত্যন্ত দুর্দান্ত রায় আমাদের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে, কিন্তু ফলিত নয়। ফলিতটা যারা করতে পারছেন না, সেটা করলে কিন্তু কিছুই ক্ষতি হতো না। এত তো তৃণমূলের আসন আছে, তাদের মধ্যে একজন দুজনকে বাদ দিয়ে তৃণমূল যে নৈতিকতাটা দেখাতে পারত, সেটাও দেখাবে না কেন? তার কারণ হচ্ছে রাজনীতির মূল বিষয়টা হচ্ছে রাজনীতির আধিপত্যবাদ। অন্য দলের লোককে আমার দলে এনে রেখেছি, বেশ করছি। এটা যে কোনো রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে, কুণালদা যে কালের ধ্বনির কথা বললেন, সেটা শাসক সেই কালের ধ্বনি সংসদীয় গণতন্ত্রে শুনতে একেবারে পায় না বা শুনতে চায় না। অর্থাৎ তারা কিন্তু এই দলবদলের গোলমাল সত্ত্বেও তাকে অন্য দলের নাম নিয়ে দলে রেখে দেয়া, এর মধ্যে তারা প্রমাণ করছেন যে আমি গায়ের জোরে রাজনীতি করছি, আমি এটা করব, বেশ করব, সমস্ত নীতি নৈতিকতা ভেঙে করব। এবং তা সত্ত্বেও তোমরা সাধারণ মানুষ, তোমরা বোকা, তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, সে তৃণমূলে চলে যাবে, তৃণমূলকে ভোট দিয়েছো, সে বিজেপিতে চলে যাবে, তোমাদের আমরা পাত্তাই দিই না, এটা আমরা চালিয়ে যাব। এবং আগামী দিনে সংসদীয় গণতন্ত্রে যখন এই সংবিধান দেখানো হবে, এটা আমরা চালিয়ে যাব, তখন আমাদের অবস্থা, সাধারণ জনগণের অবস্থা ওই তৈলাক্ত বাসে ওঠা বসার মতোই হবে, যতই এসআইআর করি, যাই করি না কেন। এই যে বৃহত্তম গণতন্ত্র, এই গণতন্ত্রে আমাদের ভোটের কোনো মূল্য থাকবে না। একটা ঘটনা বলবো, একটা ছোট্ট ঘটনা। ধরো এই দলবদলের আলোচনা, গাজল, মালদার গাজলের দীপালি বিশ্বাস, আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী তখন তৃণমূল, এবং মালদা জেলার দায়িত্বে দীপালি বিশ্বাসের হাতে করে দলবদল করালেন। ওখানে তৃণমূলের কি কমিটি বানালেন, তার 1 নম্বর নাম দীপালি বিশ্বাস। সুজন চক্রবর্তী তখন আমাদের পরিষদীয় দলনেতা, বিধানসভায় স্পিকারের কাছে সেই শুভেন্দু অধিকারীর সেই সই করা ওই দীপালি বিশ্বাসের যে দলবদলের সেই
প্রেস করলেন এবং বললেন যে ওনাকে সুতরাং বিধায়ক পদ খারিজ করতে হবে। শুভেন্দু অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজে সই করা চিঠি থেকে বলেন না ওটা আসলে ওই দীপালি বিশ্বাস, এটা অন্য দীপালি বিশ্বাস। সেই শুভেন্দু অধিকারী এখন দলবদল নিয়ে এত নৈতিকতার কথা বলছেন এবং সরকারটা তৃণমূলের, শুভেন্দু তৃণমূলের। আচ্ছা আচ্ছা না আমি একটা কথা বলছি যে আপনারা স্পিকারের ক্ষমতা নিয়ে এরকম বলছিলেন অনেক কথা, স্পিকারের নৈতিকতা, নীতি, নৈতিকতা, সংবিধান। কটা ছবি দেখবেন আপনি স্পিকার বারুইপুরে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্য জয়েন করাচ্ছে, নিজে পেছনে দাঁড়িয়ে আছে? কটা ছবি দেখবেন আপনি নির্বাচিত সদস্যকে আমি আপনার এই অডিও ভিজুয়ালটা খুব ইন্টারেস্টিং লাগলো। মুকুল রায় আর শুভেন্দু অধিকারী পাশাপাশি দাঁড়িয়ে, মানে শুভেন্দু তখন কালো ছিল না ভালো ছিল, আর তাহলে এখন কি ভালো না কালো? শুভেন্দু অধিকারী সেদিনকার পলিসি যদি ভালো থেকে থাকে তাহলে আজকে কালো না আজকে ভালো? আমার বিজেপিটা ছোট্ট যে কোম্পানিতে চাকরি করতো হাতে কালি মেখেছে জানি না, কিন্তু বিষয়টা কালো, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আধিপত্যবাদ যে শব্দটা শুভময়দা বললেন, আমি বলছি সেটাও গণতন্ত্রের স্পিরিটের পক্ষে অত্যন্ত খারাপ একটা শব্দ। দেখুন, রাজনীতির খারাপ উদাহরণ যেমন আছে, যেমন দু একটা ভালো উদাহরণ খুঁজে পেলে বারবার সেটা বলতে হবে, এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিধা নেই। এই কিছুদিন আগে রক্ত অঙ্গ বইয়ে দেব এই কথা বলাতে সকাল থেকে বিকেল এত সমালোচনা করেছি এই অনুষ্ঠানে। পাশাপাশি এটাও কিন্তু বলতে হবে যে রাজীব বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দলত্যাগের একটা বিরল এবং ব্যতিক্রমী উদাহরণটা অন্তত রাখতে পেরেছিলেন। ঠিক যেমন তৃণমূলেরই শোভন চট্টোপাধ্যায় প্রায় নজির সৃষ্টি করে তৃণমূল ছেড়ে তবে বিজেপিতে গিয়েছিলেন। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই শোভন চট্টোপাধ্যায় বা রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের মডেল হতে পারলেন না। আর মডেল হলে আজকে পোডিয়ামে দাঁড়িয়ে অর্ণব বুক ফুলিয়ে বলতে পারত যে তৃণমূল মূল্যবোধের রাজনীতি করে। অর্ণব, আফসোস হয়? সুমনদা, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা যে জায়গায় এসেছে তাতে এই শুভময়দা একটু আগে যে শব্দটা বললেন, আমি সেই শব্দকে আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে আজকে 2025 সালে রাজনীতির দুটো চেহারা আমরা একটা দেখতে পাচ্ছি পাশাপাশি, এবং সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। একটা হচ্ছে ফলিত রাজনীতি, একটা হচ্ছে মতাদর্শগত রাজনীতি, একটা হচ্ছে রিয়াল পলিটিক, আর একটা হচ্ছে আইডিওলজিক্যাল পলিটিক। এই যে 2025 সালে দাঁড়িয়ে আজকে যখন আমরা এই কথাটা বলছি এবং বলছি যে আমরা অতীতে এই জিনিসগুলো পশ্চিমবাংলায় দেখিনি, আমরা অতীতে কিন্তু এই জিনিসটাও দেখিনি যে 2014 সালের পর থেকে গোটা ভারতবর্ষের রাজনীতিতে যে অ্যাগ্রেসিভ চেহারায় একটা অতি দক্ষিণপন্থী রাজনীতির উত্থান হয়েছে, এবং সেই অতি দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের জায়গা থেকে যে ধরনের প্রতিরোধের চেহারা বা যে ধরনের প্রতিরোধের চেষ্টাগুলো বিভিন্ন জায়গায় হয়েছে, সেখানে ওই ফলিত রাজনীতিকে কোথাও কোথাও বেশি গুরুত্ব দিতে হচ্ছে। এবং সেই ফলিত রাজনীতির উত্থান হয়েছে বলে ফলিতটা অনৈতিক রাজনীতি হয়ে যাবে কেন? সুমনদা, অনৈতিক যেটা আপনি বলছেন ঠিক কথা, কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও আজকে বারবার করে এসেছে। ধরুন, আপনার মনে থাকবে একটু আগেই এই 90 দশকের শেষ দিকটায় 98 সাল নাগাদ, যতদূর মনে পড়ছে 97, 91 এরকম সময় সাইফুদ্দিন চৌধুরী এবং সমীর পুততুণ্ড তারা কোন পার্টি লাইন নিয়ে বিতর্কটা করেছিলেন যে একসঙ্গে দুটো দল প্রধান শত্রু হতে পারে না, কংগ্রেস এবং বিজেপি প্রধান শত্রু হতে পারে। কিন্তু অর্ণব, আমি বলছি আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাগরদিঘি আর ঝালদাতে কোন দক্ষিণপন্থী রাজনীতি তোমরা মোকাবিলা করেছিলে? কোন দক্ষিণপন্থী রাজনীতি? প্রথম কথা হচ্ছে আমি যেটা বললাম যে সুমনদা, সেটা হচ্ছে যে আইডিওলজিক্যাল রাজনীতির যে জায়গাটা, সেই জায়গাটা কোথাও ডাইলিউটেড হচ্ছে, ঠিক কথা। এটা আমরা হয়তো খারাপ লাগছে আমাদের প্রত্যেকের থেকে, কিন্তু যখন আমরা দেখতে পাই 2023 সালে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে 148 জনকে, সাংসদকে করে একের পর এক কালা কানুন পাশ করানো হচ্ছে, তখন এই যে বললেন না বিশ্বনাথ একটু আগে মেজরিটেরিয়ান আধিপত্য, ওই মেজরিটেরিয়ান আধিপত্যটা ওখানেও দেখেছি, মানতে অসুবিধা নেই। কিন্তু কংগ্রেসকে শূন্য করে কোন দক্ষিণপন্থী রাজনীতির মোকাবিলা করা হচ্ছে? সুমনদা, এখানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এখন লড়াইটা কার সঙ্গে হচ্ছে, এই জায়গাটায় দাঁড়িয়ে যে ট্যাকটিক্স নেওয়া হবে, এটা ট্যাকটিক্যাল রাজনীতির কথা, এবং ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজিক এই যে দুটো রাজনীতির পার্থক্য হয়, সেই ট্যাকটিক্যাল রাজনীতির জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গায় মানুষ তো সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে, এবং মানুষ যে সমর্থন করছে, মানুষকে তো বোকা হওয়ার কোনো কারণ নেই, মানুষ কোথাও একটা সামগ্রিকতার জায়গা থেকে দেখে তারা মানুষ সমর্থন না করে যখন বিরোধী দলের প্রার্থীকে জানাচ্ছে, সেই প্রার্থীকে নিয়ে কাকে সমর্থন করা? সেটা তো অবশ্যই, সেটা তো 100বার, সেটা তো নিশ্চিতভাবে আপনি যে বলছেন আইডিওলজিক্যাল কোথাও একটা ডাউনফল বকেই, ঠিক কথা। কিন্তু আমি বলছি যে এই জায়গাটায় দাঁড়িয়েও কোনো একটা জায়গায় যখন এই অ্যাগ্রেসিভ চেহারা, কেমন বলছি অটল বিহারী বাজপেয়ীর সময়ও এই অ্যাগ্রেসিভ চেহারা কিন্তু বিজেপি ছিল না। 14 সালের পর থেকে যে চেহারাটা দেখছি, গোয়া বলুন, মধ্যপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, অরুণাচল প্রদেশ বলুন, সেখানে যে পদ্ধতিতে সেখানে আমরা দল বদল করিয়ে আমরা সেখানে সরকার করতে দেখেছি, এবং সেখানে সেই সময় মিম মধ্যপ্রদেশে হয়েছিল যে অমিত শাহ আসছেন এবং সেই তার ছবি দিয়ে, পিছন থেকে একটা ছবি দিয়ে বাইকে করে আসছেন টাকার থলি নিয়ে, এবং হাতে করে টাকার থলি নিয়ে যাচ্ছেন।
এই যে চেহারাটার সঙ্গে আমরা আজকে লড়াই করছি, আজকে লড়াইটা অনেক বেশি কঠিন। আচ্ছা, এই লড়াইটা করতে গিয়ে ত্রিপুরায় গোটা কংগ্রেসটাকে প্রায় ঝুলির মধ্যে পুরে নিলে সেটা কোন দক্ষিণপন্থী রাজনীতির মোকাবিলা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে? ত্রিপুরায় কি এই মুহূর্তে প্রধান বিরোধী দল কি তৃণমূল? না না, এই মুহূর্তে নয়, নৈতিকতার প্রশ্ন তো এই মুহূর্তে নয়, এই মুহূর্তে তো কিছুই নেই। আগে একদমই একটা দল পশ্চিমবঙ্গে সরকারে রয়েছে, তারা এক্সপ্লেন করার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় তারা হয়তো সেখানে ইউনিট খোলার চেষ্টা করছে, সেখানে বাড়ার চেষ্টা করছে। কিন্তু সেটা সহজ কথা বলা অন্য, কংগ্রেসকে দুর্বল করলে কি বিজেপি দুর্বল হবে না সবল হবে? এইটুকু শুধু বলে দাও। পশ্চিমবঙ্গে কংগ্রেস কেন প্রার্থী দেবে? তৃণমূলকে দুর্বল করলে কি বিজেপির অর্ণবদার বিউটিটা হচ্ছে, অর্ণবদা নিজেও জানেন উনি সব ফালতু কথা বলছেন। 2014 সাথে 2014 বিজেপির ক্ষমতায় আসার 1 সেকেন্ড 2014 বিজেপির ক্ষমতায় আসা এবং অতি দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের সাথে তৃণমূলের এই দলবদলের কোনো সম্পর্ক নেই। এটা 2011 সালের পর থেকেই শুরু হয়েছিল, তখন পশ্চিমবাংলায় কেউ বিজেপির নাম শোনেনি। উত্তর দিনাজপুর জেলা পরিষদ 2013 সালে বিজেপি বদল করিয়েছিল, তৃণমূল বদল করিয়েছিল, তখন বাংলায় কেউ বিজেপির নাম শোনেনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই অর্ণবদা। তেমন আবার যে কেন্দ্রে মানুষ তৃণমূলকে হারান সেই কেন্দ্রে মানুষকেও বোকা ভাবার অধিকার আপনাকে কেউ দেয়নি যে তোমরা একটুখানি বোকা বলে ভুল করে তৃণমূলকে হারিয়ে ফেলেছো, আমরা তোমাদের বোকা ঠিক করে কারণ হচ্ছে তোমরা বিজেপিকে সমর্থন করার জন্য আমি একটা তথ্য দিতে চাই, সেটা হুমায়ুন কবির কিন্তু জেতেনি। 2013 সালে নদিয়া জেলা পরিষদ বিজেপি জেতেনি, উত্তর দিনাজপুর নদিয়া বামপন্থীরা জিতেছিল। মানে শুনুন না, এটা জাস্ট দর্শকদের তথ্যের জন্য একটা কথা প্রথমে বলিনি, সেটা হলো যে এই যে লিস্টটা দেখালেন যে যারা মানে উদাহরণ রেখেছে, মানে এটাও কিন্তু বলতে হবে আমাদেরকে যে হুমায়ুন কবির 2012 সালে উনি কিন্তু কংগ্রেস থেকে পদত্যাগ করে উপনির্বাচনে দাঁড়িয়ে হেরেছিলেন, মন্ত্রিসভায় গিয়েছিলেন, হেরেছিলেন অন্তত কংগ্রেসের থেকে পদত্যাগ করে তারপরে মানে দলত্যাগ করে তারপরে কিন্তু উনি মন্ত্রী হয়েছিলেন। এটা একটা উদাহরণ রেখেছিলেন হুমায়ুন কবিরকে, এটা বলতে হবে। আমি কিন্তু বলছি দেখুন, আলোচনাটা যেটা আলোচনা করছি সেখানে রাজনৈতিক দল গুরুত্ব পাচ্ছে, সেখানে নির্বাচিত প্রতিনিধি দল গুরুত্ব পাচ্ছে, সবচেয়ে কম গুরুত্ব পাচ্ছে মানুষরা একদম কষ্ট করে রোদ্রে দাঁড়িয়ে আমি আমার সময় ব্যয় করে আমি ভোট দিচ্ছি, আমি আমার পছন্দ জানাচ্ছি, সেই পছন্দকে রাজনৈতিক দলগুলো বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করবে। আমার আরেকটা বক্তব্য হচ্ছে, যেমন সাধারণ মানুষ একই রকম ভাবে বিধানসভারও আগে একটা দাম ছিল, আজকের দিনে এই একই রকম ভাবে কে এমএলএ কি যায় আসে, কটা কোন দলে থাকলেও কোনো ব্যাপারই নয়। অর্থাৎ মানুষেরও কোনো দাম নেই, বিধানসভারও কোনো দাম নেই, যে ক্ষমতায় সেই চালাবে। সুমন্দা, আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন, আমি একটা কথা বলবো যে টিএমসিকে মানুষ সমর্থন করছে, তৃণমূলকে সমর্থন করছে, কিন্তু যে কেন্দ্রগুলোতে মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির ওপর ছিল সেই লোকগুলোকে দলে টেনে নিলে পরে মানুষের সমর্থন কোন দিকে যায়। আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে আমি সৌম্যদাকে বলবো যে সুব্রত মুখার্জি একবার তৃণমূলের মেয়র ছিলেন আর কংগ্রেসের বিধায়ক ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে দলগুলো এই ক্ষেত্রে দলগুলো যে কটাই এই ক্ষেত্রে দলগুলো একটা সুবিধাজনক পরিস্থিতি নেয় যে তারা কিন্তু এদেরকে বহিষ্কার করে না। আমার প্রশ্ন হচ্ছে, সেটা ধরুন ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই যারা, ভাই তুমি বলতে, আমি বলিনি না, যে আমার বক্তব্য হচ্ছে যে এই দলগুলোকে তারাও যদি সুব্রত মুখার্জিকে সেদিন বহিষ্কার করতো তাহলে সৌম্যদা আজকে আরো জোরে চেঁচাতে পারতো। সেদিন কিন্তু তারাই অবস্থানটাকে সহ্য করেছে, ফলে আজকেও ওদের চেঁচানোর কোনো অধিকার। আমি ভালো উদাহরণ নিয়ে কথা হলো, একটা ভালো উদাহরণ আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। একদা প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া যখন 2016 সালের 19শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন, তখন তিনি কংগ্রেসের বিধায়ক। কংগ্রেসের তৎকালীন পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান তার বিরুদ্ধে স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে বিধায়ক পদ হারালেন মুকুল রায়।
দলত্যাগ বিরোধী আইনে শাস্তির খাড়া নামলো তাঁর ওপর। আর এই রায়ে প্রশ্ন উঠে গেল সেই বিধায়কদের ভবিষ্যৎ নিয়ে যারা পদ না ছেড়ে দল বদলেছেন। তবে এ রাজ্যের রাজনীতিতে মুদ্রার একটা উল্টো দিকও অবশ্য আছে। এখানে তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল বা হরকালী প্রতিহারের মতো পদ না ছেড়েই অন্য শিবিরের পথে হাঁটা বিধায়ক যেমন আছেন, তেমন দলবদলের আগে পদ ছেড়ে দেওয়ার নজিরও রয়েছে বিস্তর। 1991 সাল থেকে শান্তিপুরের বিধায়ক অজয় দে 2014 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে দলবদলের আগে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। তারপর উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে শান্তিপুর কেন্দ্র থেকেই আবার জিতে আসেন। 2019-এ বিজেপিতে যোগ দেওয়ার আগে কলকাতার মেয়র এবং একাধিক দফতরের মন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে মন্ত্রী, বিধায়ক সহ একাধিক সরকারি পদ ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আগে সাংসদ পদ ছেড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একই পথে হেঁটে মন্ত্রী, বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারপরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য তিনি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরে আসেন। শুভেন্দু অধিকারী যা করেছিলেন নিঃসন্দেহে সেটা খুব ভালো একটা সদর্থক উদাহরণ, তিনি ছেড়ে দিয়েছেন। এরকম উদাহরণ আরো আছে যারা রাজনীতিতে অন্য দলে যাচ্ছেন যখন, তখন তার নিজেদের এমএলএ পদ থেকে তারা পদত্যাগ করছেন এবং নতুন দলে আবার জিতে আসবার কথা ভাবছেন। সেটা যদি করে সেটা স্বাগত, কিন্তু অন্যথা যদি হয় তাহলে জনসাধারণের সঙ্গে শুধু প্রতারণা নয়, সংসদীয় গণতন্ত্রের সঙ্গে প্রতারণা, এবং হাইকোর্ট সেক্ষেত্রে যে কড়া ব্যবস্থা নেবে এটা আজকের রায় থেকে প্রমাণিত। আজ থেকে প্রায় 27 বছর আগে একটি নজির তৈরি করেছিলেন তৃণমূলেরই বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। 1998 সালে যখন তৃণমূল তৈরি হয় তখন তিনি বারুইপুরের কংগ্রেস বিধায়ক। সেই পদ ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। তারপর রাসবিহারী উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। সেই উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ই প্রথম বিধানসভায় পা রাখে তৃণমূল। কিন্তু এখন সেই তৃণমূলের পতাকা হাতে বিজেপির একাধিক বিধায়ক আছে, অর্থাৎ নীতি আছে, নজিরও আছে। কিন্তু আসল কথা হলো কে কোন পথ নেবেন। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এইখান থেকে সরাসরি আমি আমার পরের বিষয়ে চলে যাব, যেটা মারাত্মক। ভারতবর্ষের 6টা প্রান্তে সিরিয়াল ব্লাস্টের ছক ছিল এই লালকেল্লার যারা ধরা পড়েছে সেই জঙ্গিদের কাছ থেকে, তেমনটাই জানা যাচ্ছে। এবং বাবরি মসজিদ ধ্বংসের দিন তারা বেছে নিয়েছিল এই বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে। 6ই ডিসেম্বর সংবাদ সংস্থাই দাবি করছে। আমি প্রথমে রীতিমতো উদ্বেগজনক এই প্রতিবেদনটা আসবো, তারপর আমার নতুন অতিথির কাছে আসবো। দেখুন, দিল্লির বুকে একটা বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে, কেড়ে নিয়েছে 13টা প্রাণ। ভাবুন তো, এরকম বিস্ফোরণ দেশের আরো 4টে শহরে ঘটলে কি হতো। কারণ গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার তরফে যে দাবি করা হচ্ছে তা শুনে যে কোনো মানুষের হাত পা ঠান্ডা হয়ে যাবে। সূত্রের দাবি, জঙ্গিদের প্ল্যান ছিল একটা দুটো নয়, 4টে শহরে বিস্ফোরণ ঘটানো। দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল 6ই ডিসেম্বরকে, কারণ 1992 সালে এই দিনেই বাবরি মসজিদ ধ্বংস হয়। আর জঙ্গিদের উদ্দেশ্য ছিল বাবরি ধ্বংসের বদলা নেওয়া। সেই জন্য তারা টার্গেট করেছিল অযোধ্যার রাম মন্দিরকেও। দিল্লির ধাঁচে সিরিয়াল ব্লাস্টের জন্য তৈরি করা হচ্ছিল একাধিক গাড়ি। দেখুন, 6 ডিসেম্বর হচ্ছে আপনার মিলিটেন্সির ইতিহাসে এটা হচ্ছে ব্ল্যাক ডে। এই দিনটাকে দেখেছেন আপনারা, আগেও দেখেছেন যে আপনার সিরিয়াল ব্লাস্ট অনেক হয়েছে, 6 ডিসেম্বরই হয়েছে। আইএসআই এর একটা এজেন্ডাই হচ্ছে যে কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস। এটা ওরা বলে যে এখন হিন্দু রাজ চলছে এখানে। সুতরাং এইভাবে যদি বিভিন্ন কমিউনিটির মধ্যে যদি দাঙ্গা লাগাতে পারে, এটাও কিন্তু কমিউনাল ডিভাইড যাকে বলি, কমিউনাল ডিভাইডটা কিন্তু আইএসআই এবং ইসলামিক মিলিটেন্সির একটা এজেন্ডা। ফরিদাবাদের ঘটনায় সামনে এসেছে জঙ্গিদের চমকে দেওয়া ডাক্তার মডিউল, অর্থাৎ প্রাণ বাঁচানো ডাক্তারদের দিয়ে প্রাণ নেওয়ার কাজে লাগানো। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে চিকিৎসক আল উমর উন নবীর, আদিল আহমেদ রাথের এবং মুজাম্বিল আহমেদ নামে আরো 2 ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, জঙ্গিরা যে প্ল্যান করেছিল তার উদ্দেশ্য ছিল একসঙ্গে একাধিক বার্তা দেওয়া। অপারেশন সিঁদুরের বদলা, বাবরি মসজিদ ধ্বংসের বদলা, রিক্রুটমেন্ট সেলকে চাঙ্গা করা এবং তরুণদের নিজেদের দিকে আকৃষ্ট করা, এবং একেবারে দিল্লির বুকে বিস্ফোরণ ঘটিয়ে এই বার্তা দেওয়া, ইচ্ছে হলে তারা ভারতের যে কোনো প্রান্তে বিস্ফোরণ ঘটাতে পারে। গোয়েন্দা সূত্রে দাবি, 4 শহরে বিস্ফোরণের জন্য 8 জনের দল তৈরি করা হয়েছিল। পরিকল্পনা ছিল আইডি নিয়ে প্রতিটা শহরে পৌঁছে যাবে 2 জন করে। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার আরও দাবি, জঙ্গিরা প্রথমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল 15ই আগস্ট।
কিন্তু কোনো কারণে সেই দিন পাল্টে করা হয় 6ই ডিসেম্বর। তাও সম্ভব না হলে জঙ্গিরা 26শে জানুয়ারি বিস্ফোরণ ঘটানোর ছকও কষে রেখেছিল। তো ইটস এ চ্যালেঞ্জ টু দ্য নেশন। তাহলে যাদের এটা করার কথা তারা কেন এই ডিউটিটা করতে পারছেন না? আমি বারবার বলে আসছি যে দিস ইজ অ্যান ইনভিজিবল ওয়ার। ইনভিজিবল ইন দ্য সেন্স আই ডু নট নো মাই, যে আমি আমার টার্গেট কে, যতক্ষণ না আমায় কেউ আইডেন্টিফাই করে দিচ্ছে তাছাড়া আমি কিন্তু জানি না, কিন্তু এরা জানে যে আই অ্যাম দেয়ার টার্গেট। আমি বলবো যে আমাদের যারা আছেন দে আর ভেরি ট্যালেন্টেড, বাট দেয়ার সার্ভিসেস নিড টু বি প্রপারলি হ্যান্ডেলড। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং দিল্লির বিস্ফোরণের পর একে একে সামনে এসেছে জঙ্গিদের এই মারাত্মক পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হলো, এই সন্ত্রাসবাদী মডিউলের শাখা প্রশাখা আরো বিভিন্ন শহরে ছড়িয়ে নেই তো? এবিপি আনন্দ। মারাত্মক তথ্য সন্দেহ নেই, যা জানা যাচ্ছে দিল্লি সহ 4টে শহরে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা এবং প্রত্যেকটা শহরে 2 জন করে জঙ্গিরা গিয়ে এক্স্যাক্ট লোকেশন বেছে বিস্ফোরণ ঘটাবে, এই রকম ছিল প্ল্যান। সেই কারণেই এই 3 টন বিস্ফোরক জমা করা হয়। সম্ভবত 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত যা উদ্ধার করা হয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে, সবটাই কিন্তু দিল্লির আশেপাশে ফরিদাবাদ এবং আমেদাবাদ থেকেও। এখন কথা হলো যে বাকি বিস্ফোরক এবং লুকিয়ে থাকা জঙ্গিরা ভারতের অন্য কোন কোন শহরে আছে এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, আমরা কতটা বিপদের মধ্যে আছি? ব্রিগেডিয়ার দাস। আমি আপনার উত্তরে আসছি, তার আগে একটা খবর দিতে চাই সবাইকে। যখন আমরা ব্যস্ত আছি বিহারের ইলেকশন নিয়ে এবং আমাদের দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে দিল্লির বম ব্লাস্টের, সেখানে পাকিস্তানে একটা নিভৃত বিপ্লব ঘটে গেল আজকে। পাকিস্তানের 27 নম্বর অ্যামেন্ডমেন্ট পাস হয়ে গেল, রাষ্ট্রপতির সই হয়ে গেল। আসিম মুনির এই মুহূর্তে পাকিস্তানে এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে আজ অবধি পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেতে পারেনি। উনি সারা জীবনের জন্য রক্ষা কবচ পেয়ে গেছেন। অন্যরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যতদিন চেয়ারে থাকেন ততদিন রক্ষা কবচ থাকে, উনি যতদিন জীবিত থাকবেন ওনার এগেনস্টে কোনো কেস করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার ক্ষমতা অনেকটা হ্রাস হয়ে গেল আজকের থেকে। এটি ফেডারেল কোর্ট বানানো হয়েছে। সুপ্রিম কোর্ট এখন খালি ক্রিমিনাল কেস দেখবে আর সিভিল কেস দেখবে, বাকিটা ফেডারেল কোর্ট দেখবে। আমরা একটা মনস্টার পেয়ে গেলাম, যে মনস্টার আবার আমেরিকার রাষ্ট্রপতির খুব কাছের মানুষ। ভারতের কিন্তু অনেক চিন্তার ব্যবস্থা আছে। আপনার উত্তরটা এখান দিয়ে আমি শুরু করছি যে আমাদের কিভাবে দেখছি। দেখুন, যে ব্লাস্টটা দিল্লিতে হয়েছে সেটা 50 কিলো থেকে 80 কিলো মতো এক্সপ্লোসিভ ছিল বলা যায়। তাহলে তো সেই হিসাব করে যদি আমরা ক্যালকুলেট করি তো আরও 30টা মতো তো বানাবার ক্ষমতা ছিল। আর এটা খালি ফরিদাবাদ মডেল। হোয়াট অ্যাবাউট রাইসিন মডেল, যেটা আমাদের গুজরাট মডেল? সেটা তো বলছে অযোধ্যাতে রাম মন্দিরের যেদিনকে হয়েছিল বাবরি মসজিদ সেই দিনকে খাওয়াবে মহাপ্রসাদের মধ্যে। তো এই পুরো ব্যাপারটা আপনারা যদি দেখেন একটা সামগ্রিক, আমি তো এই সব নিয়ে অনেক বছর দেখছি, সেখানে একটা জিনিস খুব ভালো, মানে এগুলো ছোট ছোট ইন্ডিভিজুয়ালি দেখেছি, বাট একসাথে এতগুলো জিনিস আমি দেখিনি। যেমন কমান্ড অ্যান্ড কন্ট্রোল, এদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটা আগে ছিল একটা মৌমাছির হাব বলতাম আমরা, যে মৌমাছির মতো সেল থাকতো এবং একটা মৌমাছি কি করছে কেউ জানে না, রানী মৌমাছি জানে। এখন এদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, স্পাইডার ওয়েব এখন স্টার ফিশ বলে। এবার কি হচ্ছে, ওই রাজস্থানের যে তেলেঙ্গানার চাইনিজ ডাক্তার তিনি কিন্তু জানেন না এরা এখানে করছে, তার কোনো জানার দরকারও নেই। আবার ফরিদাবাদের যে একবার ব্লাস্ট করছে সে জানে না ওইখানে কিছু হচ্ছে। এবং এই কন্ট্রোলটা যাতে একজন ধরা পড়লে কেউ সবাই সামগ্রিকভাবে ধরা না পড়ে। এবং কিছু সংস্থা এর সাথে জুড়ে আছে, যেমন আল-ফালাহ ইউনিভার্সিটি। এখন হঠাৎ করে শুনছি তাদের নাকি ন্যাক ছিল না। তো 14-15 বছর তো হয়ে গেছে, ন্যাক ছিল না মানে কোন সরকার দেখবে সেটা যে ন্যাক নেই? এই নাম্বার 1। নাম্বার 2, যে এই ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি এখন গায়েব। তাকে জেএনকে লেফটেন্যান্ট গভর্নর স্যাক করেছিলেন টেররিজমের অ্যাক্টিভিটির জন্য। একটা স্পেশাল পাওয়ার আছে জেএনকেতে যাতে বিনা এনকোয়ারি স্যাক করা যায় একজনকে এবং স্যাটিসফাইড পুরো ইন্টারনেটে পাওয়া। তাকে কি করে এরা এমপ্লয় করতে পারে? দায়িত্ববোধ কাদের? তো এই ব্যাপারগুলো। দ্বিতীয় কথা, আমি কমিউনিকেশন বললাম, কমান্ড বললাম, এবার আমি বললাম যে আল-ফালাহ ইউনিভার্সিটির মতো অর্গানাইজেশন ফান্ডিং এসেছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে, যাতে কাউকে আপনি ট্রেস না করতে পারেন। এইবার হচ্ছে যে আপনি কমিউনিকেশন যেটা ওরা করেছে, মানুষের সাথে কথা বলেছে, সেগুলো ইউজ করেছে টেলিগ্রামের এনক্রিপ্টেড চ্যানেল এবং আরও উন্নতর চ্যানেল, যেখানে
কেউ কোনো রকম ধরবার ক্ষমতা নেই। এবং আজকে না টেলিগ্রাম বহু বছর ধরে ইউজ হয়ে আসছে এই কারণে, টেররিজমের জন্য, বাট এইটা একটা ফাইনাল, এরা অনেক শুধরে গেছে। এবং রিক্রুটমেন্ট যেটা করেছে সেটা ভারতবর্ষের নাগরিক সবাই, সে যেই হোক, বাট ভারতবর্ষের নাগরিক। আপনি যদি পরপর দেখেন একটা সাজানো গুটি, খালি আমরা একটু মানে অনেক সময় না জানেন আমাকে লোকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই যে ব্লাস্ট হয় না, এই হয় না, তো এই যে খবর পাই কিভাবে, অনেক সময় জাস্ট ভাগ্য সাহায্য করে। আপনি ধরতে পারেন যে আমাদের মানে কিছু মানুষ যারা ইন্টেলিজেন্সে কাজ করেছিল তাদের ফটাফট ইন্টারোগেশন, এবং এই লোকটা ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্লাস্টটা ঘটিয়ে দিয়েছে, না হলে এই বোমটা ফাটতো না, এইটা ফাটতো না, দিল্লিতে কিছু হতো না, দিল্লির ওই মানুষগুলো 12টা মানুষ আজকে যে বেঁচে থাকতেন। কিন্তু আমাদের দেশের নানা শহরে হাজার হাজার লোক মরতো, নানা মন্দিরে মরতো। তো এইটা আমাদের একটা ভাগ্য, এবং এইখানে পাকিস্তানের অ্যাঙ্গেলটা আমরা ধরতে পারছি। আরেকটা ইন্টারেস্টিং কথা দেখুন, আমেরিকা প্রথম রিয়াকশন আমেরিকার কি হলো জানেন? 24 ঘন্টার মধ্যে দুটো ব্লাস্ট হলো, একটা পাকিস্তানে একটা ভারতে। ভারতের বিস্ফোরণের জন্য আমরা সমব্যথী, আমাদের হৃদয় তাদের কাছে আছে। পাকিস্তানের টেররিস্ট অ্যাটাকের জন্য আমরা কড়া নিন্দা করছি এবং আমরা তাদের সাথে টেররিস্টের হয়ে লড়বো। এই দ্বিচারিতা কবে হবে? আরেকটা 9/11 হবে তবে। এবার আরেকটা কথা শুনুন, আজকে ওনাদের যে সেক্রেটারি অফ স্টেট তিনি আজকে হঠাৎ করে বলেছেন এটা ডেফিনেটলি টেররিস্ট অ্যাটাক, আমরা ভারতের সাথে আছি এবং আমরা ভারতকে অফার করেছিলাম সাহায্য, ভারত নেয়নি, তারা খুবই দৃঢ়ভাবে স্থিরভাবে এটা কাজ করছে রেসিস্ট্যান্টের সঙ্গে। এই চেঞ্জ অফ অ্যাটিটিউড কেন হলো? তুর্কিতে ট্রেনিং করেছেন এই দুজন ডাক্তার। আরেকটা কথা, একজন বাংলাদেশের MBBS, একজন চায়নার MBBS। আমি তো যেটুকুনি জানি আমার, যে যদি ভারতবর্ষে কোনো মেডিকেল প্র্যাকটিশনার হয় তাকে তো এখান থেকেও করাতে হয়, তাহলে সেটা কি করে হলো? তো কোথায় আমরা কি খালি একে ওকে তাকে বলবো না? আমি কেন বলছি, ফ্রাস্ট্রেশনে বলছি, আমি দেখতে পাচ্ছি আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। আপনারা রাজনীতি করুন, যাই করুন, টুকরো টুকরো হয়ে যাক দেশ। আমার কাছে সামর্থ্য আছে, আমি এখান থেকে পালিয়ে যাবো, কিন্তু এখানে আমি বলছি যে কিছু থাকবে না দেশ যদি টুকরো টুকরো হয়ে যায়। এই আশঙ্কাটা নিয়ে আমি ব্রিগেডিয়ার দাসের কাছে আসবো, কিন্তু ঠিক যেখানে ওনার প্রথম পয়েন্টটা লক্ষ্য করবেন যে প্যানিকের মধ্যে এই ব্লাস্টটা হয়েছে, এখনো পর্যন্ত থিওরি এটা। কিন্তু ভাবুন, একটা গাড়ি ফরিদাবাদে ঢুকলো, একেবারে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 8:20-তে সেই গাড়ি 3:19 লালকেল্লার পার্কিং লটে ঢুকছে। 25 কিলোমিটার রাস্তা, ম্যাক্সিমাম 25, তার থেকে কম। হেভি ট্রাফিক থাকলেও মেরে কেটে যারা গাড়ি চালান তারা নিশ্চিত করে বলতে পারবেন দিল্লির ট্রাফিকেও 1 ঘন্টা লাগার কথা, লাগলো 6.5 ঘন্টা। কোথায় ছিল এই গাড়িটা? এই জন্য এই আশঙ্কাটা ক্রমশ আরও দৃঢ় হচ্ছে যে তার মানে আরও বিস্ফোরক আরও কোনো জায়গায় কি প্ল্যান্ট করা হয়েছে অথবা সরিয়ে রাখা হয়েছে। কি চক্রান্ত করেছিল এই ওমর? দেখা যাচ্ছে তারপরে কর্নাট প্লেসে এই গাড়িটা যখন ঢুকছে 6.5 ঘন্টা কেটে গেছে ওই 8:20 পর, ফরিদাবাদ থেকে বেরোনোর পর। কোথায় ছিল এই গাড়ি? আমি পরের প্রতিবেদনে দেখাবো, উত্তর খোঁজার চেষ্টা করছি, তারপর আমার অতিথিদের কাছে আবার আসবো। দেখুন, কখনো ব্যস্ত রাস্তায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এগোচ্ছে, কখনো গাড়ি থেকে নেমে হাঁটছে, কখনো আবার টোল প্লাজায় টাকা দিতে দেখা যাচ্ছে চিকিৎসক উমারুন নবীকে। সোমবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের অন্তত 50টা জায়গা সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে তদন্তকারীদের। সেখানে ধরা পড়েছে ডক্টরস গ্যাংয়ের অন্যতম সদস্য, বিস্ফোরণের ষড়যন্ত্রকারী উমারুন নবীর একাধিক গতিবিধি। কিন্তু পুরো ঘটনাক্রমের সময়টা ভাবাচ্ছে তদন্তকারীদের। ফরিদাবাদ থেকে দিল্লি 30 কিলোমিটার রাস্তা, যা কিনা যেতে খুব বেশি হলে 1 ঘন্টা লাগার কথা, অথচ 7 ঘন্টায় সেই গন্তব্যে পৌঁছচ্ছে উমার। কিন্তু কেন? পুলিশ সূত্রে দাবি, সোমবার সকাল 7:30টায় হরিয়ানার ফরিদাবাদে ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই সময় ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় উমারের i20 গাড়ি। সকাল 8:13 দেখা যায় গাড়িটি বদরপুর টোল প্লাজা থেকে দিল্লিতে ঢুকছে। মুখে মাস্ক পরে চালকের আসনে বসে উমারুন নবী, গাড়ির পেছনে সিটে রাখা একটি বড় ব্যাগ। এই কালো গাড়ির পেছনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এগোতে শুরু করে গাড়িটি। সিসিটিভিতেই দেখা যাচ্ছে টোল প্লাজার কর্মীর সঙ্গে কথা বলছে উমার, টাকা দিচ্ছে, বাকি টাকা ফেরত নিচ্ছে, এরপর টোল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আবার দুপুর 2:05 দেখা যায় কনট প্লেসের রাস্তা দিয়ে এগোচ্ছে সেই হুন্ডাই i20। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি কোথায় ছিল তার হদিশ পাওয়া যায়নি। কনট প্লেস থেকে সংসদ ভবনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। দুপুর 3:19 লালকেল্লার কাছাকাছি পার্কিং লটে দেখা যায় গাড়িটি।
সূত্রের খবর, এর মাঝে রামলীলা ময়দানের কাছে আসফ আলী রোডের একটি মসজিদে গিয়েছিলেন উমায়ুন নবী। মসজিদ থেকে বেরিয়ে চলে যায় পার্কিং লটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1 ঘন্টা রাস্তা আসতে 7 ঘন্টা সময় লাগলো কেন? কি করছিল উমায়ুন নবী? এটা পুরোটা একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। ওরা এখানে ওখানে হয়তো মালও ড্রপ করেছে যে এখানে আরো বিস্ফোরক করে। এদের চারিদিকে তো এদের স্লিপিং এজেন্টরা উদ্গ্রীব হয়ে বসে আছে যে আমায় কাজ পাবো, পয়সা পাবো তার এগেনস্টে। জঙ্গি সংস্থা এইভাবেই অপারেট করে এবং ওরা একা অপারেট করে না। ওদের একজন থাকবে বস, যে ওকে ইনস্ট্রাকশন দেবে, সেই বসের আরেকজন বস থাকবে যে আরেকজন ইনস্ট্রাকশন দেবে। যখন এই পুরো জিনিসটা যখন চলে তখন আমাদেরকে বুঝতে হবে তাই ইট ইজ ভেরি টাইম কনজিউমিং। কিন্তু ওর কাছে টার্গেট আছে, এখানে যাবে ওখানে যাবে, এই করবে এই করবে, এই করে গিয়ে জায়গাটা বিস্ফোরক ঘটাবে। এদিকে ফরেনসিক পরীক্ষার পর তদন্তকারীরা নিশ্চিত হয়েছে যে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণেই চিকিৎসক উমারুন নবীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পরে উমারের পা গাড়ির স্টিয়ারিং হুইল ও অ্যাক্সিলারেটরের মধ্যে আটকে থাকা অবস্থায় পাওয়া গেছে। কিন্তু শুধুমাত্র এই বিস্ফোরক বোঝাই হুন্ডাই i20 নয়, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে উমারুন নবীর নামে নথিভুক্ত রহস্যজনক এই লাল ইকোস্পোর্ট গাড়িটিও। বুধবার হরিয়ানার ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রামে সন্ধান মেলে গাড়িটির। এরপর একে একে এনআইএ, এনএসজি এবং ফরেনসিক টিম পৌঁছয় ঘটনাস্থলে। খান্ডওয়ালি যে গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে রাখা ছিল এই লাল রঙের ইকোস্পোর্ট গাড়ি। এই গাড়িটাতে কোনো রকম ভাবে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা একটা প্রথম থেকেই সন্দেহ ছিল এবং গাড়িটা নজরের মধ্যে ছিল। সেই জন্য গতকালকেই তুমি জানো যে গাড়ির খবর যখন বিকেলবেলা জানতে পারি ফরিদাবাদ পুলিশ, তখনই কিন্তু এনএসজির টিম এসে পৌঁছায়। এনএসজির টিম কেন আসে? কারণ হচ্ছে এনএসজির টিম অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে কোনো রকমভাবে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। কারণ এই ফরিদাবাদের বিভিন্ন জায়গায় যে জায়গায় এদের ঠিকানা, যে জায়গায় এরা থাকতো বা যে জায়গা ভাড়া নিয়েছিল, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এইরকম বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ফাহিম নামে একজনকে আটক করেছে ফরিদাবাদ পুলিশ, যিনি লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের মূল ষড়যন্ত্রী উমারুন নবীর আত্মীয়। এই ফাহিমই ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রামে এসে লাল এই ইকোস্পোর্টস গাড়িটি রেখে যায় বলে অনুমান পুলিশ সূত্রে। তদন্তকারীদের অনুমান, i20 ও লাল ইকোস্পোর্ট গাড়িটি ছাড়াও বিস্ফোরণের জন্য প্রস্তুত করা হচ্ছিল আরও একাধিক গাড়ি। তাহলে কি আরও বিশাল কোনো পরিকল্পনা ছিল ডক্টরস গ্যাংয়ের? পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কৃষ্ণদা, আবার বলছি, আপনারা দুজন অধ্যাপক, 3 জন অধ্যাপক পাশাপাশি বসে আছেন। আমি বলছি খারিজি মাদ্রাসা আর নয়, আর কিন্তু অশিক্ষার সুযোগ নিয়ে জান্নাতের কথা শুনিয়ে বিপ্লব নয়, একেবারে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একাধিক চিকিৎসক, এই গোটা বিষয়টা মানুষ মারার সঙ্গে যুক্ত। যারা মানুষের প্রাণ বাঁচানোর যাদের কথা, তারা পরিকল্পনা করে মানুষের প্রাণ কাটছেন একেবারে। মানে এবং যে প্রফেশনগুলো সবচেয়ে বেশি মানে সমাজে সমাদৃত, সম্মানের সাথে উচ্চারণ করা হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, এই পেশাগুলোকে ব্যবহার করা হচ্ছে। দেখুন সুমন্দা, আমি আগের দিনও বলেছি, আজও বলছি যে মানে শৈশব থেকেই কিন্তু এর গ্রুমিংটা হয়। এই পেশাটাকে শুধু ছদ্মবেশে নেওয়া হয়, নিয়ে লঞ্চিং প্যাড হিসাবে এই পেশাকে নিয়ে তারপরে কিন্তু টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে ঝাঁপানো হয়। কিন্তু আমি বলছি সুমন্দা, আজকে পাকিস্তানের ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের জন্য খুব অরিড। আমি মনে করি এবং অনেক বিশেষজ্ঞই মনে করেন যে পাকিস্তানের সংবিধান পরিবর্তন করে যেভাবে আসিফ মনিকে একেবারে সেনাপ্রধান আজীবনের জন্য রাখার কথা বলা হচ্ছে এবং সমস্ত ইমিউনিটির বাইরে, আইনের বাইরে রাখা হচ্ছে, আমি সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা নিয়ে, সেটা হলো আসিফ মনি ভারতের সাথে লড়াই করবে, সেই ভাবনা নিয়ে। ফলে আমাদেরও কিন্তু অফেন্সিভ রিয়ালিজমে যেতে হবে। এলিমিনেশন ইজ অনলি সলিউশন। এলিমিনেশন অফ আসিফ মনি ইজ অনলি সলিউশন ফর ইন্ডিয়া। কারণ আমরা যদি অফেন্সিভ রিয়ালিজমে না যাই, আমরা যদি ডিফেন্সিভ রিয়ালিজমে যাই, সেটা ভুল হবে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ইন দিস কেস। একটা হচ্ছে সমাজের কথা বারবার বলতে হবে, অর্থাৎ আমরা যখন কোনো একটা ঘটনা ঘটে তার বিরুদ্ধে তো মোমবাতি হাতে মিছিল করি, আমাদের কিন্তু সেই মোমবাতিগুলো নিয়ে প্রতিদিন প্রস্তুত থাকতে হবে আমাদের চারপাশে কোনো একটা গোলমেলে ঘটনা ঘটছে কিনা, এটা কিন্তু বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সমাজ এই ধরনের আক্রমণ যদি বাড়তে থাকে কিভাবে প্রস্তুত থাকবে। দ্বিতীয় সেটা হচ্ছে যে বিভিন্ন সাংসারিক সামাজিক অশান্তি, যেমন যে ভদ্রমহিলা ডাক্তার যিনি এর সঙ্গে জড়িত হয়েছেন তার প্রচুর সাংসারিক অশান্তির খবর পাওয়া যাচ্ছে। যেভাবে সমাজটা ডেভেলপ করছে, তার যে জীবনের বিভিন্ন অতৃপ্তি, অপ্রাপ্তি, এগুলোকে এক্সপ্লয়েট করতে যাচ্ছে কিন্তু এই ধরনের সংগঠনগুলি। ফলে এই জায়গায় একটা জিনিস তো ভাবতেই হবে যে একটা কিছু গঠন করা যত শক্ত, ধ্বংস করা অনেক সহজ। সুতরাং সামাজিক এবং রাজনৈতিকভাবে এই লড়াই জারি রাখতে হবে এবং সবাই মিলে নজর রাখতে হবে
হবে কড়া নজর। দেশের সুরক্ষার জায়গায় কিন্তু কোনো রাজনীতির কথা বলে বিভিন্ন রাজনীতির প্যাঁচ কষে আমি দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে একটা ঘটনা ঘটালাম, এই জিনিসটার কিন্তু কোনো রকম জায়গা দেয়া যাবে না। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে আরেকবার যাব, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের প্রেক্ষিতে আজকে অনেকেই মানে 2023 সালের ঘটনা, কিন্তু ধরুন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছিল আল কায়দা এবং আদালতে দিনের পর দিন সেই নিয়ে চর্চা হচ্ছে। তারপরে বাংলা এবং ত্রিপুরা বর্ডার দিয়ে তারা এসেছিল এবং এখনও সক্রিয়। সেই সন্দেহে আজকে আপনি কথা বলছি, পশ্চিমবঙ্গের দুটো জায়গায় এনআইএ রেড করছে। আমি বলছি কতটা উদ্বেগের, একেবারে স্পষ্ট করে বলুন। আল কায়দা যে নামটা শুনলে মেরুদণ্ড দিয়ে অনেকের শীতল স্রোত বয়ে যায়, সেইটা আমাদের রাজ্যে তার স্পষ্ট রুট এবং এটা কার্যত আদালতের কষ্টিপাথর পেরিয়ে এই মামলা এগোচ্ছে। কতটা উদ্বেগের? দেখুন, সামগ্রিকভাবে আমাদের দেশের জন্য উদ্বেগ এবং রাজ্যের জন্যও বটে, কারণ রাজ্যের পপুলেশন অনেক বেশি এবং রাজ্যের সাথে বড় বর্ডার আছে, একটা বাংলাদেশের বর্ডার আছে। এইবার আপনি যদি দেখেন নেপাল বর্ডারে ইউজ করা হয়েছিল IC 814-এর সময়। আপনি যদি দেখেন যে বাংলাদেশের আনসারুল বাংলার বড় বড় লিডারদের ছেড়ে দেওয়া হচ্ছে। এইখানে আমরা অনেক সময় রাজনৈতিক কারণে স্পষ্ট কথাটা অ্যাড্রেস করতে চাই না, মানে আমরা যেটাতে ইংরেজিতে বলে দের ইজ এ এলিফ্যান্ট ইন দ্য রুম। এইবার আমাদের সেটাকে অ্যাড্রেস করতে হবে, আজ না করলে কালকে করতে হবে, না হলে টুকরো টুকরো হয়ে যাব। এবং আমার তো জীবন আমরা বেছে নিয়েছি, হ্যাঁ, যারা তরুণ মানুষ তাদের জন্য বলছি যে এমন একটা ভারতবর্ষ তখন দেখতে হবে যেটা আজকে হয়তো সিরিয়াতে হচ্ছে, যেটা আজকে হয়তো রাশিয়াতে হচ্ছে, হোক, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু এইখানে কোথাও একটা সদিচ্ছারও অভাব দেখি বা কোথাও সেইভাবে আমি মনে করি যে এতদিনে এইরকমভাবে যখন একটা দেশের ওপর অনেক জায়গার থেকে আক্রমণ আসছে, তুর্কির থেকে, আমেরিকা আমাদের পিছনে পড়ে গেছে, পাকিস্তান ইম্পিউনিটির সাথে আমাদের সাথে যুদ্ধ করছে। মানে আমরা ভেবেছিলাম সিঁদুরের পরে পাকিস্তান 2-3 বছর কিছু করবে না, 3-4 মাসের মধ্যে অ্যাটাক করছে। এই যে আসছে, সেখানে আমাদের কোথাও ভারতের একটা এমন সিস্টেম দরকার, আমাদের জুডিশিয়ারির ল পাল্টে, মানে দেশে এমন ল দরকার যাতে এইগুলোর এগেনস্টে অ্যাকশন নেওয়া যায়। ফর এক্সাম্পল, আমি আমার দিকেই বলছি, হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক দলের বলছি না, যে বিএসএফ, কোনো যদি বিএসএফ এর মানুষকে ধরা যায় যে সে পাস করেছে, তাকে ফাঁসি দেওয়া উচিত। এটা ল পাস করতে কে না করেছে, ল পাস করুন। তারপরে ভেতরে যদি কোনো ধরা হয়, ল আসা উচিত যে তাকে ফাঁসি দেওয়া উচিত, এবং তার জন্য কোনো সময় লাগে না। যেটা বিশ্বনাথদা বললেন, পাকিস্তানের মাইন্ডসেট আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা ওই জেশে মোহাম্মদের একজন টেরিস্ট মেরে কিছু হবে না। আপনি যদি মনে করেন সেই সিন্দুরের সময় সবাই বলছিল ওই টেরিস্টগুলোকে কেন ধরা হয়নি, আরে ওই টেরিস্ট হাজার হাজার সন্তান আছে তারা ধরবার জন্য। আমাদের মাইন্ডসেট অ্যাড্রেস করতে হবে একদম। আমি দ্রুত একবার রাজ্যের কথা এলো, পরের প্রতিবেদনে দেখাবো যে আল কায়দার সঙ্গে বাংলার কানেকশন এবং আজকে এনআইএ, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে একাধিক রেড চলছে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গায়। দেখুন, দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে 13 হওয়া। কেন্দ্রীয় সরকারের স্বীকার করে নেওয়া যে বিস্ফোরণ সন্ত্রাসী হানাই ছিল। ফরেন্সিক থেকে স্পষ্ট হয়ে যাওয়া যে চিকিৎসক উমায়ুন নবীর বিস্ফোরণেই মৃত্যু হয়েছে। আর সেই সঙ্গে ফরিদাবাদের ডক্টরস মডিউলের ভয়ঙ্কর চক্রান্ত আস্তে আস্তে সামনে আসা। একাধিক গাড়ি ব্যবহার করা, গোটা দেশে জঙ্গি জাল ছড়িয়ে দেবার পরিকল্পনা করা, হারহিম করা একের পর এক তথ্য সামনে আসছে। আর এই আবহেই জঙ্গি দমনে পশ্চিমবঙ্গে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 2023 সালে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। তদন্তে উঠে আসে তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সূত্রের দাবি, এজেন্ট ধরে আরো অনেকে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকেছিল। পশ্চিমবঙ্গে তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়, তারপর গুজরাটের আহমেদাবাদে পৌঁছয়, এরপর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই সন্দেহভাজনদের খোঁজে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, মেঘালয়, হরিয়ানা ও গুজরাট, এই 5 রাজ্যে তল্লাশি চালাচ্ছে এনআইএ। শিলিগুড়ি গুরুত্বপূর্ণ এই কারণে, শিলিগুড়ির একপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং অনেকগুলো দেশ রয়েছে। সেনাদের একটা বড় ঘাঁটি রয়েছে উত্তরবঙ্গে, এবং সেভাবেই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। দিল্লির ঘটনা পর থেকেই সমস্ত নর্থ বেঙ্গল জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছি, 24/7 নাকা চেকিং হচ্ছে। আর বর্ডার গার্ডিং ফোর্সে যে আছে, বিএসএফ, এসএসবি, ওদের সঙ্গে আমাদের
সঙ্গে মিলে কাজ করছি, যেহেতু বর্ডার যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে। গোয়েন্দা সূত্রে দাবি, সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সুসম্পর্কের জেরে ফের মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদীরা। পাকিস্তানের মদতে বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গে সক্রিয় হবার চেষ্টা করছে আল কায়দা। পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয় ও ত্রিপুরাতেও সন্ত্রাসের জাল ছড়ানোর চেষ্টা করছে তারা। বুধবার শিলিগুড়ির মাঝিগাড়া ও মুর্শিদাবাদের নবগ্রাম সহ একাধিক জায়গায় অভিযান চালায় এনআইএ। মুর্শিদাবাদ তো একদম ঘাঁটি ওদের, মুর্শিদাবাদ তো ঘাঁটি। এর আগে আনসারুল বাংলার 7 শেখ ধরা পড়েছিল। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক। এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না, তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা। মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। ভোট আসার পরিস্থিতি তৈরি হলেই এগুলোকে নামিয়ে দেয় বিজেপি এবং এনআইএ দিয়ে ডেকে ডেকে বিভিন্ন কেসে নাম জুড়ে দিয়ে বলা হয় এলাকা থেকে চলে যাও। তৃণমূলের সংগঠকদের হ্যারাস করা হয়। পূর্ব মেদিনীপুরে তো ভয়ঙ্করভাবে সব হয়েছে সিবিআই এবং এনআইএ দিয়ে। বিজেপি আবার এই এজেন্সি পলিটিক্স শুরু করে দিয়েছে। কোচবিহারের দিনহাটার নন্দিনা গ্রামেও পৌঁছে যায় এনআইএর টিম। সূত্রের দাবি, আরিফ হোসেন নামে এক যুবকের সন্ধানে সেখানে যায় তারা। আরিফকে পাওয়া যায়নি, তবে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। সূত্রের খবর, নাশকতার জন্য টাকা জোগাড় ও জেহাদি আদর্শ প্রচার করে নেটওয়ার্ক বিস্তারই জঙ্গিদের মূল লক্ষ্য। 2023 সালে ধৃতদের জেরা করে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথি। সেই নথিতে লেখা ছিল স্লোগান এন্ড অফ ইন্ডিয়া। আমার কথা হচ্ছে যে দেয়ার শুড বি ইন্টেন্সিভ ইন্টেলিজেন্স অপারেশন। আজকে আমরা কি করছি, একটা ইনভিজিবল এনিমির এগেনস্টে আমাকে ফাইট করতে হচ্ছে। একদিকে যেমন ইয়েতে আমাদের বাংলাদেশ, তারপরে তার সঙ্গে ক্লোজলি রয়েছে আমাদের নেপাল। আমাদের যে এরিয়াগুলো যেখান থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেই হোক না কেন, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন, আমার মনে হয় যে তাদের ভালোভাবে ইন্টারোগেট করা দরকার। দিল্লি বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। দীঘার জগন্নাথ মন্দির ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। আবির দত্ত, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। সজল, অর্থাৎ এই মডিউলগুলো আল কায়দা মডিউল এখানে সক্রিয় এবং সেই জন্যই রেড? না না, দেখুন, এই রাজ্যে যে জঙ্গি ঘাঁটি আছে এবং দীর্ঘদিন ধরেই জঙ্গিদের আশ্রয়স্থল, এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। খাগড়াগড় তার প্রথম উদাহরণ এবং তার পরপর অনেক কিছুই আমরা দেখেছি। কেন্দ্রীয় সরকার ধরছে না কেন? বলছি দাদা, আপনি প্যাসিভ সিপিএম হয়ে এই যে বারবার এই এজেন্সিকে আক্রমণ করা, এটা বলেনি। আপনি ভাবুন 50 কিলোতে এই ঘটনা ঘটিয়েছে এবং এক সেকেন্ড, সেটা কিন্তু ফাটানোর ইচ্ছা ছিল না। বলছি ধরেছে, দাদা শুনুন না, একটু ধৈর্য ধরেছে। তৃণমূলের মতো করছেন কেন? আমি বলছি 3500 কিলো মাল ধরেছে। এর জন্য এজেন্সিকে আপনার থ্যাঙ্কস দেওয়া উচিত। আর ওই 13 জনের মৃত্যুর জন্য কাকে থ্যাঙ্কস দেবো? এজেন্সিকে? না না, আমি আবারও বলছি, 3500 এক্সপ্লোশনে যে ব্লাস্ট হতো, আপনি সেই ব্লাস্টে যত মানুষ মারা যেত, আর আপনি এই যে 13 জন 12 জন সিপিএম আমলে এরা প্রচুর ব্লাস্ট হয়েছে, তৃণমূলের টিভি ফেটের থেকে বেশি লোক মারা গেছে। আমি বলছি, আপনি কোনটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন? আপনি ব্যর্থতার কথা বলছেন, কিন্তু এই যে ধরা, এই যে একটা নতুন রকম কি ধরনের একটা বিষ, সেই বিষ দিলে নাকি লাখ লাখ লোক মরে যাবে, এসব সকালে সিনেমা টেনেমায় শুনেছিলাম। এখন আর একটা লাইন বলি, তার জন্য এজেন্সিকে থ্যাঙ্কস দেওয়া উচিত। আরেকটা কথা বলছি, ব্রিগেডিয়ার দাস সাহেব যেটা বলেছেন যে মাইন্ডসেট চেঞ্জ করা উচিত। আপনারা বলছেন নাকি ডাক্তার হলেই ভালো হবে? ডাক্তার কিন্তু প্রথম নয়। লাদেন ইঞ্জিনিয়ার ছিল, জাকির নায়েক ডাক্তার ছিলেন, অনেক বড় বড় সব ডক্টর ছিলেন। আমি আপনাকে একটা কথা বলি, এই যে আপনারা খালি বলেন না সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, ধর্মীয় কারণে যারা সন্ত্রাসবাদী হয়ে আসে তাদের ধর্ম হয় না বলাটাও সবচেয়ে বেশি অধর্ম। এই মাইন্ডসেটটাও চেঞ্জ হওয়া দরকার। কাজে যাবো। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই জন্য এজেন্সিকে ধন্যবাদ দিতে পারছি না যে একটা ঘটনা, একটা মডিউল যেখান থেকে সকালে আমি রেড করে পাচ্ছি, তার একটা অংশ বিস্ফোরক নিয়ে লালকেল্লায় যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেন সেখানে এসে বিস্ফোরণ ঘটাচ্ছেন, এবং তার জন্য ধন্যবাদ দিতে হবে। 13টা মানুষের তৎকাজা প্রাণ চলে যাবে। দেখো সুমনদা, আমি কি বলছি, সজলদার সাথে আমার পুরোটা
মানে আমি দ্বিমত হচ্ছি না। ৩,৫০০ কেজি যদি ধরা হয়ে থাকে অবশ্যই তার জন্য এজেন্সিকে ধন্যবাদ বা সাধুবাদ দিতে হবে। আবার যদি ৫০ কেজি ধরতে না পেরে থাকে তার জন্য আমরা বিরোধী হিসেবে প্রশ্নটা করবো নাটা কেন? আমরা আমি তোমার মানে একটা অক্ষর উচ্চারণ করি। আমি বলছি কি যে ধরো মোদি কি যখন বোম্বেতে অ্যাটাক হয়েছিল তাজ অ্যাটাকে, মোদি কি এমন কোনো আলাদা কথা বলেছিলেন যা বিরোধী হিসেবে আজকে আমরা বলছি বা যে প্রশ্নগুলো করছি? আমি কেন আজকে এই প্রশ্নটা করবো না যে বোম্বেতে যখন টেরর অ্যাটাক হয়েছিল আপনি পাশের রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে কয়েক ঘন্টার মধ্যে বোম্বে পৌঁছে গেছিলেন, ভালো করে আপনার সেটা অধিকার, আপনি পৌঁছেছেন, প্রশ্ন করেছেন, মনমোহন সিংকে গালাগাল দিয়েছেন এবং ঠিক কাজ করেছেন, সমালোচনা হওয়াই উচিত। আজকে যখন পুলওয়ামা অ্যাটাক হয় তখন আপনি বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করেন, যখন পেহেলগামে অ্যাটাক হয় আপনি পরের দিন বিহারে ভোটের প্রচারে চলে যান, যখন দিল্লিতে এই ব্লাস্ট হয় পরের দিন আপনি হচ্ছে ভুটানে গিয়ে আদানির হয়ে ওখানে দোকানদারি করেন। সুতরাং এই প্রশ্নটা করলে কি বিরোধী হিসেবে আমরা অপরাধ করছি? এবং আমার শেষ কথা, এবং ডক্টর এবং ব্রিগেডিয়ার দাস যে কথাটা বললেন আমি অত্যন্ত মন দিয়ে ওনার কথাটা শুনেছি এবং প্রায় পুরো কথার সাথেই একমত। মুশকিলটা হচ্ছে এই এক কথা যখন আমরা বলেছি যে আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি আমাদের বন্ধু নয়, এইটা বলার জন্য আমরা দেশদ্রোহী হয়ে গেছি। আর যদি আমরা এই কথাটা বলি যে নমস্তে ট্রাম্প আর মাই ফ্রেন্ড ডোনাল্ড করে আলটিমেটলি মোদি ভারতের কোনো উপকার করেননি, এই কথাটা উনি ব্রিগেডিয়ার উনি বলছেন। 26 তারিখের ঘটনা, 28 তারিখে ভারতবর্ষের বেশিরভাগ কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল যে উইক সরকার মনমোহন সিং বিজেপিকে ভোট দিন। আমি বলছি এবং আমরা মনে করি যে সেই সময় বিজেপি কিন্তু প্রশ্ন তুলে একেবারে যথার্থ বিরোধী দলের কাজ করেছিল, কোনো অসুবিধা নেই। গণতন্ত্র তো এটাই। একটা বিশ্ববিদ্যালয়, ব্রিগেডিয়ার দাসের কথার সঙ্গে আমি অনেকাংশে সহমত, যদি একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের জঙ্গি কার্যকলাপ হয় সেটার নিয়ন্ত্রণ দেখার দায়িত্ব কার? তার জন্য মমতা ব্যানার্জি জবাবদিহি। সেই বিশ্ববিদ্যালয় ন্যাক হবে না কেন? দ্বিতীয় কথা, আমরা এর আগে একজন ইউটিউবার আমরা তাকে দেখলাম পাক দূতাবাসের কর্মীর সাথে যোগাযোগ রাখতে বারবার পাকিস্তানে যাচ্ছেন আসছেন, এবং তারপরে যখন পেহেলগাম ঘটনা 26 জনকে হারিয়ে ফেললাম আমরা। আজকে সুমন আমি বারবার করে বলছি এই যে এখন বলা হচ্ছে না যে পাকিস্তান আমেরিকাকে আমরা দোষারোপ করছি, আমেরিকার এই জায়গাটা দিয়েছি কে? আমি অন্যের জায়গায় গিয়ে বলছি আপনি পাশাপাশি মুখ্যমন্ত্রী যখন বলেন আমাদের দেখে 40 জন সেনা পালিয়ে গেছে, সেটাও ভারতের ঐক্যের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন। বলছি তাহলে বিরিয়ানি খেতে তো কেউ যায়নি, বিরোধীরা গেছিল নাকি বিনা নিমন্ত্রণে পাকিস্তানে বিরিয়ানি খেতে? আমি বলছি সেটাও না, আপনি বলছি সিরিয়াস, সবাই বলছে সবাই মিলে আলোচনা করতে হবে। ব্রিগেডিয়ার দাস বলছেন, তা আমরা তো শুনছি না, শুনবো না তো। 4000 স্কোয়ার কিলোমিটার, আমরা 4000 কিলোমিটার বর্ডার শেয়ার করছি। পারফরেট কোন দেশটা আছে মশাই ভারতবর্ষের সঙ্গে? হাত ডিপ্লোমেসি করেছি সারা বছর ধরে, শুধু বিরোধীদের দোষ দিলে হবে? আপনি পাকিস্তানের সাথে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, আপনি হাফ ডিপ্লোমেসি করছেন, ডোকলাম হাতের বাইরে যাচ্ছে, আপনার সঙ্গে শ্রীলঙ্কা নেই, বাংলাদেশ নেই, গল্প দিচ্ছেন। বেশ, কিন্তু পাশাপাশি এটাও বলবো যে এজেন্সি এই মুহূর্তে দিবারাত্র কাজ করছে যে এই মিসিং লিঙ্কগুলোকে জোড়ার। অবশ্যই সেই প্রচেষ্টায় গোটা ভারতের প্রত্যেক আপামর ভারতবাসী এজেন্সির সঙ্গে আছে, এবং যারা সেনাবাহিনী হোক বিভিন্ন এজেন্সি হোক এই মিসিং লিঙ্কগুলো খুঁজে বের করে আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, তাদের হাজারো পুণ্য।